টাকা গুছাইলাম, তোর ভাইয়েরা টের পেয়ে গেল। আমার মনে হয় তারা কি করলো, তারা ব্যবসা করবে, এই ব্যবসা সেই ব্যবসা, এটা কয়ে আমার কাছ থেকে টাকা নিল। আরে ব্যবসা তো লবডঙ্কা, মাঝখান থেকে আমার ঘরটা কিছুই হইল না। এখন কি করব কত, ছেলে পেলে বড় হয়েছে, বিয়ে শাদী দেয়া তো আমার কর্তব্য। কর্তব্য কি না, সেই কাজটা তো আমার করতে হবে। সেই কাজ যদি আমি এখন না করি, ওরা কি করতেছে? ওরা আমার শত্রুকের মেয়ের সাথে মেলামেশা করতেছে, তাগের বিয়ে করতে চায়। এটা কি আমার সহ্য হয়? এখন তো আমি ওদের বিয়ের জন্য চেষ্টা করতেছি, পরে এতে যদি কারোর মত না থাকে, সে জানো বান্দরের মতন মুখ করে ওইদিকে ঘুরে না থাকে। আরে মানুষকে দেখাতে হইলো একটু যেন হাসি খুশি মুখটা রাখে। কি করেন আপনি? আমার মুখ বান্দরের মতো? এই বয়সে এসে আপনার মুখ থেকে এই কথা আমার শুনতে হলো? ঝাঁটা মারি, এই সংসারের কপাল আমি 7-8 ঝাঁটা মারি, থাকবো না, চলে যাবো ভাইয়ের সংসারে। দেখেছিস কত আব্বা আব্বা করে, আমার মুখ নাকি বান্দরের মতো। পেছন পেছন আসবি কিসের জন্য? তুমি আসতেছো কিসের জন্য? জ্বালা বাড়াতে আসতেছি। শোনো, মানে আমি কটা কথা বলছি, একটু মন দিয়ে শোনো। দুনিয়াতে এরকম হাজার সম্পর্ক আছে, হাজার হাজার সম্পর্ক আছে, সম্পর্ক থাকে আবার ভেঙে যায়। স্বামী স্ত্রী বুড়ো বুড়ি চিরকাল একসঙ্গে কাটায়ছে, সেই সম্পর্কও তাদের ছুটে যায়। তখন পত্রিকা একটা বিবৃতি দেয় যে ওয়েল অ্যান্ড গুড, মিস্টার ডেনি, সে আমার ওই হাজব্যান্ড ছিল, এখন হাজব্যান্ড নেই, সে এখন আমার গুড ফ্রেন্ড, ভালো বন্ধু। সেরকম তো এটা কিন্তু উন্নত দেশে হয়, এবং এটাই সিস্টেম, এটাই ভালো। সেখানে তুমি তো আমার স্ত্রী হয়ে পারোনি, আমিও তোমার স্বামী হয়ে পারিনি, খামাখা এরকম করার কোনো দরকার আছে? আমরা ভালো বন্ধু হলেই তো হয়। সবাই তো গাধা, দুনিয়া জোড়া একমাত্র তুমিই খালি হচ্ছ ভালো মানুষ। না, আমার থিওরি একটাই, বন্ধু হলি পারে বন্ধু, আর শত্রু হলি পারে শত্রু, বাঁধাবাজি বলে কিছু নেই। কি বিলের মধ্যে এসে বাদাবাদি শুরু করে দিয়েছিস? শোন, তোরে বিয়ে করে কেউ সুখী হতে পারবে না, বুঝতে পেরেছিস? দুনিয়ার কেউ তোরে বিয়ে করতে পারবে না। তোরে যে বিয়ে করবে তারে সূর্যে থাকতে হবে। তোর বাপ মাও তো তারে জ্বালায় ছাড়বে। তোর বাপ মা যে খারাপের খারাপ, আমি একটা চিন্তা করেছি জানিস? তোরে যে বিয়ে করবে সে মাটির তৈরি হলেই চলবে না, তোরে আগুনের তৈরি হতে হবে। এক কাম কর, তুই জিনরে বিয়ে কর। ঠিকই বলেছেন দুলো ভাই, নইলে তো ওদের বাড়ি যে টিকতেই পারবে না। শালা আমি আছি বিপদে, তুমি শালা জমির আরো জ্বালা দিচ্ছ না? তোমার খবর আছে, তোমার খবর করে তারপর ছাড়। আম্মা কি হইছে? আম্মা এটা কি তার কান্না কান্দেছেন আপনি? আম্মা, আমার আম্মার চোখে পানি কেন? আমার আম্মার চোখে এরকম সুরমা নদী বয়ে যেতেছে কেন? আম্মা, কেউ কোন কথা বলেন না কেন? আম্মা, আপনি মাতিয়া মাতিয়া আমার হন না কিসের জন্য? খিতা খেয়ে আপনাকে টর্চার করছে, আম্মা খেয়ে আপনাকে নির্যাতন করছে। বলেন আপনাকে এত করে আমি বলি যে আম্মা থানায় যে একটা চিঠি করিয়ে এলান, চিঠি করেন না কেন? আম্মা, আপনি সব কি কথা করছেন ভাই সাহেব? নিজেদের মধ্যে কেউ মামলা মোকদ্দমা করে নাকি? চিঠি বলতে আপা আপনি কি বুঝেন, কিতা বুঝেন আমি জানি না। চিঠি হচ্ছে সরকারের কাছে একটা নালিশ করা। আমি আপনার কাছে নালিশ করছি, বিচার করলে করবেন, না করলে আপনি আলু খাতে যে মুলা হইবেন, সেটা আপনার ব্যাপার। আপা আমার কথা কোনটা? আপনি একটা নন উকিল মানুষ, কিতার লেগে এত বাগার দিয়ে কথা বলেন আপনি? আম্মা, বাবা, এসব নালিশ বালিশ কিছুই করার ইচ্ছে আমার নেই। এই সংসার করার স্বাদ আমার মিটে গিয়েছে। আমার ভাইয়ের বাড়িতে আমার ভাতের কোনো অভাব হবে না নে, আমি এই সংসারে থাকবো না। জানি আম্মা, আপনার ভাইয়ের বাড়িতে ভাতের অভাব নাই, আর আপনি তো অত ভাত খান, অতটুকু ভাত খাইয়ে আপনি পানি দিয়ে খাইয়ে শুয়ে থাকেন। আম্মা, আম্মা, আপনি কেন আপনার ভাইয়ের বাড়িতে যাবেন?
আপনি আমার বাড়িতে যাইবেন। ছোটবেলা থেকে আমি আমার মারে হারাইছি আম্মা। আপনি যদি আমার বাড়িতে যান, আমার বিশ্বাস করেন আমি আমার মাকে ফিরা পামু, আর আপনার মাইয়াও তার মাকে ফিরা পাইব। আমি আপনার কাছ থেকে মায়ের আদর লয়ে এলাম আম্মা। দেখ দেখ, তোদের আব্বা তো মনে করে আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার নেওয়ার জন্য কতজন হাজির হয়েছে দেখেছি। মা, যখন এরকম পরিস্থিতি হয় না, তখন সব জামাই জনেরা এরকম কথা বলে। তাই বলে তাদের ওখানে যাওয়া ঠিক নাকি? আপনি যদি শ্বশুর বাড়ি যেতে না চান, যাইয়েন না। আপনি আমার আম্মার লগে আপনার তুলনা করেন না। আপনার তো কিছু হলে বিয়া দেন যাবো, কিন্তু আমার আম্মারও তো বিয়া দেন যাবো না। আমার কথা কোনটা? আপনি কিছু হলে এখানে খিচ খেয়ে পড়ে থাকবেন। আমার আম্মা ওই রকমের মানুষ না। দেখেন ভাই সাহেব, আপনি আর এসবের মধ্যে পিন মারেন না তো। এমনিতে কিন্তু আমার আম্মার আব্বার মধ্যে সমস্যা চলতেছে। জামা, একটা আদরের শালিকা হিসেবে তোমাকে একটা কথা বলি। আম্মু আর আব্বুর ভিতরে কি ইতা হইছে আমার কত তুমি? মিয়া ভাইয়ের বিয়ের জন্য আব্বা জমি বিক্রি করতেছে, সেই কথা শোনার পর থেকে আমার সহ্য হচ্ছে না, এই জন্য। ইতা কিতার কথা কও তুমি? আম্মা, আম্মা আপনি আরো বেশি করিয়া কান্দেন। 1 2 3 আপনি আরো বেশি করিয়া কান্দেন। আমার জালিম আব্বা হুজুরের কথা আমি কমু না। আমার শ্বশুর আব্বা খুব খারাপ কাজ করতেছে। এক পক্ষের দিকে তাকায় আরেক পক্ষের কিসমত মারিয়া দিতেছে। আব্বার মতো এত বাজে আব্বার শ্বশুর আমি দেখি নাই। আম্মা আপনি কান্দেন, আম্মা কান্দে কিন্তু চোখের কালা মনে খুলি আলান। আপনি যদি এখন আপনার বাইরের বাড়িতে যেতে চান আম্মা, আমি আপনাকে বাধা দেবো আম্মা। আমি এর একটা রফা দফা না করিয়া যাবো না আম্মা। আম্মা আপনি কান্দেন না বেশি করিয়া, কান্দেন না আম্মা। সব স্বার্থের পাগল। বাবা, আমি এসব জমি জমা নিয়ে কলম ভাবতেছি নে। আমি ভাবতেছি মান অপমান নিয়ে। আমার কাছে এসব জমি জমার চাইতে আমার মান অপমানের মূল্য অনেক বেশি। কিন্তু আম্মা, আমার কাছে মান অপমানের চেয়ে জমির মূল্য অনেক বেশি আম্মা। আপনি কোনো টেনশন করিয়েন না আম্মা। আমি শ্বশুর আব্বার লগে 2-4টা মাতিয়া কথা কয়ে সব আদায় করে এলাম আম্মা। আপনি ওয়েট করেন। ওই শ্বশুর আব্বা, জমি কি আপনি দেখেন নাকি? আমার শাশুড়ির 1 ফোঁটা চোখের পানি আমার কাছে 1 ডাউন রক্ত। আপনি কি তা মনে করেন নিজের মাতিয়া হত্যা করে সব ঠিক করে নেবেন? বাইরে হত্যা করতে গেলে তো এত সেচেলাম না। খানে শুনে হ্যাঁ, আব্বার সাথে শুদ্ধ করে কথা কর। জিব্বার মাঝখান দিয়ে একটা আলা চিবলা আছে, এটার দিয়ে হত্যা বাড়িয়া গেছে। সাবধানে কথা কর। শ্বশুর আব্বা আপনি কি তা মনে করেন নিজেরে? জমির বাঘ আপনি একলা খাইয়া লাইবেন, এত বড় বাউরাল আপনি হন নাই শ্বশুর আব্বা। আব্বা যখন লাঠি নিয়ে আবার বার হবে না, তখন বুঝাই দিবেন। চুপ করে থাকেন। আজকে যেভাবে হোক ইতার একটা আম্মা। আমরা বুঝবো। আমার আম্মা কাঁদতেছে, আমরা বুঝবো। আপনি বুঝতে হবে না। যান, শোনেন। কলমি আপা আপনি কি তখন আপনার বাপ বলে আপনি সবকিছু সহ্য করে যাবেন। আমার শাশুড়ি কাঁদতেছে, আমি কি তার লাগে সহ্য করব? মাস থেকে মাসের তো বেশি হয়ে গেল। আরে বাপরে, যেরকম করে টাকা আছে মানে চক্ষু ঘুটে পানি তাল খেয়ে ফেলে। এ শোনো, ও যা বলতিছে ঠিকই বলতিছে। তোমাদের বাড়িতে বিয়ে হলেই তোমার বাপ মামার জীবনটা জ্বালায় ছাড়বে রে। আর আপনি যে জিন করতেছেন, জিনের কি অভাব আছে নাকি? আশপাশে সবই তো আমি দিই জিন। আমার বাপ যে মেয়ে কটারে বিয়ে দিছে, কাকের কাছে দিছে? সব তো জিনের কাছে বিয়ে দিছে। আর দুলাভাই আপনি কি শুরু করেছেন? এসে এমনি আমাদের মধ্যে জ্ঞান জাম্বা দিছে, আপনি এসে উল্টাপাল্টা কথা বলতেছেন। কি উল্টাপাল্টা বলতেছি? তোমার যা চরিত্র তাই বলতেছি। কোনো ভুল বলেছি? ঠিক বলেছি সব। এই আসেন, আপনি আমাদের বাড়িতে আইছেন, এখন উঠতেছেন না কিসের জন্য? হ্যাঁ, উঠিছেন, যাওয়ার কোনো নাম নেই। শালা শিকড় গজা যাচ্ছে, শালা নিমক হারাম করে কার ঘরের মধ্যে বসে খায়। আসেন, আপনার খবর। হেই, 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 হেই।
এই শোনো, তুমি কিন্তু ভুলে ওই বাড়িতে বিয়ে করবে না, তোমার একেবারে জ্বালায় পোড়ায় মারবে। আমি মানুষ হয়ে ওই বাড়িতে বিয়ে করে একেবারে জ্বলে শেষ হয়ে গেলাম। আমার আসলে আগুনের তৈরি হওয়া উচিত ছিল। জিন, তুই তো আগুনেরই তৈরি দিয়ে এই, 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 সব কিছুর একটা সীমা আছে। এ শালার আমি একটা কিছু দেখে ছাড়বো, ছাড়বো না, এত সহজ নাকি? আমি তো দুলো ভাই না, আমি তো দুলো ভাই না, তুই আমার শালা করছিস কোন হিসেবে? আরে তোরে আপনার শালা আমি কব কিসের জন্য? আমি শালা বলেছি উর্মি রে। উর্মিরে তুই কোন হিসেবে শালা বলবি? উর্মি তো স্ত্রীলিঙ্গ, কলি পরে তারে শালি কতি হবি। উড়ে বাবা রে, আমি আছি নানান যন্ত্রণার মুদিন, তার মধ্যে আপনি এসে গ্যাঞ্জাম লাগাইছেন। কোনটা পুরুষ লিঙ্গ কোনটা স্ত্রীলিঙ্গ আমার কি মনে আছে নাই? এ দুলা ভাই, আপনার পায়ে ধরি, আপনি চলে যান রে ভাই, আপনি যান। আপনি আইসে যে খুঁটি তুলতেছেন না কিসের জন্য? আপনি যান, যে আমার বোনটারে পাঠায় দেন। আমার বোন সারা বছর আমাদের বাড়িতে থাকবে, খাবে, ঘুমাবে, তার সংসারের দরকার নাই। তোর বোন এতদিন আমার সংসারে যত টাকার ভাত খেয়েছে, আগে সেই টাকা ফেরত দে, তারপর আমি তোর বোনকে পাঠাই দেবো। আমার বোনকে ভাত খাইছে মাগনা নাকি? এই মাগনা খাইছে? হ্যাঁ, কাজ করার শ্রীদারে দিয়ে সে যে সন্তান জন্ম দিচ্ছে তাদের মানুষ করে নাই। মাসিক বেতন যদি ধরা যায় তাহলে পরে তোর তো কিছুই থাকবে না, টাকা তো দিতেই পারবি না। তোর ঘর বাড়ি জমি জমা সব কিছু বেঁচে দিতে হবে। কিডনিতে টান পড়বে, কিডনি দেওয়া লাগবে। ও সেকেন্ড হ্যান্ড কিডনি ওর কিছু আছে কিনা তাই তো সন্দেহ। এই, তুই আমার তুই তুকারি করছিস কেন? তুই তুকারি করছিস কেন? এই, এই, তুই এক্ষুনি চলে আয়, এক্ষুনি চলে আয়, তোরে আমি তোর বাপের বাড়িতে রেখে যাবো। এমনি করলে তো হবে না, ফোন করতেছি, দাঁড়া ফোন করতেছি, তোর বোনকে ফোন করতেছি, এক্ষুনি চলে আসবি। না এটাই চাচ্ছি, আমার বোন আসলেই পরে তোমার আর এই বাড়িতে ভাত নেই, তোমার চলে যেতে হবে। তুই চালিত হবে না, তুই যা চাবি তা কখনো হবে না। আমি ফোন করবো না, যা ফোন করবো না। শালা কুমিরের বাচ্চা, কুমির কোনে যে দাঁত বসাবো তাই বুঝে পাচ্ছি না। আগে উর্মিরে সাইজ করা লাগবে। ব্যান্ড পার্টি আসতে বললাম, সকালে আসার কথা এখন পর্যন্ত আসেনি। ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে ওদের বাড়ির পর দিয়ে চলে যাব। এই এই ষাঁড়ের মতো চেঁচাচ্ছিলি কি জন্যি? কি জন্য চেঁচাচ্ছিলি? আর এই যে কাফনটা পড়েছিস, এটা দেখতে ভয় লাগতেছে, কি জন্য পড়েছিস এটা? এটা কাফন না আব্বা, এটা গাউন। আমার বন্ধু সুইজারল্যান্ড থেকে গাউন পাঠাইছে আমাকে রাত্রে এবং সকালে পরার জন্য। কিসের গাউন আবার? আব্বা আমি কোনো কথা শুনুম না আব্বা, আমি একটা কথা কমু আপনার, এই কথাটা না হওয়া পর্যন্ত আমার পেটের বাদ হজম হইতেছে না আব্বা। এই যত কথা আছে ক, আমি তো তোকের মতন ওই কথা বলতি ফিস নেই না, ফিস টিস নেই। ইস, পরের কথা শোনার লগে লগে পয়েন্টে পয়েন্টে খাচ করে ধরিয়ালান আব্বা। নিজে যখন কোনো কথা বলেন আমরা খাচ করে ধরতে পারি না আব্বা। যাই হোক আব্বা, আমার আসল কথাটা হইয়া লই। আব্বা আমি শুনলাম যে পিন্টুর বিয়ের জন্য আপনি নাকি জমি বিক্রি করতেছেন। আপনি যে জমি বিক্রি করতেছেন আব্বা, আপনার অন্যান্য ছেলে মেয়ের পারমিশন লইছেন নি আব্বা? এই আমার জমি আমি বিক্রি করব, তার জন্য আবার সাওয়াল মাওয়াল পারমিশন লাগবে কি জন্য? ইন্না লিল্লাহ আব্বা, ইতা কিতার কথা কোন আপনি? আপনি শরীর বোঝেন না? বাঘের কথা কইতেছে আব্বা। আপনি যদি ঠিকঠাক মতো আপনার ছেলে মেয়েদের শরীর না দিয়ে যান তাহলে তো খবরে যে আপনি শান্তি পাবেন না আব্বা। বললে ডেঙ্গু মশা আমরা আপনার মারিয়ে লইব। তাই নাকি? আব্বা যদি এই কথা আপনি কইতে চান তাহলে শাশুড়ির কান্নার যথেষ্ট কারণ আছে। তারপর আব্বা আমি আপনার কাছ থেকে ক্লিয়ার শুনতে চাই, আমি না আপনার মাইয়া আমার কাছ থেকে আপনার মাধ্যমে ক্লিয়ার শুনতে চায় যে আপনার মাইয়ার জমির বাগের কি হইব আব্বা। তাই নাকি? হয় হয়, ইটা ছাড়া আর কি? তাছাড়া আমার ফাদার আমার জন্য যে জমি জমা রেখে গেছে আব্বা, এটা তো আমার দরকার নাই। আমি তো সাইজের কাছে চলে যাবো আব্বা। জমি জমা দিয়ে আমার কি হইব? সংসার আমার ভাল লাগে না আব্বা, জমি জমা আমার ভাল লাগে না। খালি সবাই জমি জমি করে, আমার কথা কোনটা? আমার বাপ যে জমি জমা আমার জন্য রাখিয়ে গেছে আব্বা, এটা তো আমি চাইলে চা বাগান বরবর করতে পারি, কিন্তু আমার ভাল লাগে না। আবার আরেক জায়গা থেকে আপনার মাইয়া কি কয়, আপনার মাইয়া হয় আপনার মাইয়ার বাগের জমি কোনো অংশই ছাড়বো না। এ তো খারাপ সবাই। তাহলেই তো তুমি জমিদার। আব্বা একটা কথা ভুল বললেন। জমিদার কত ব্রিটিশ সরকারের মনে করেন যে তোলা দেওয়ান লাগতো।
আমার তো সেটাও তেমন লাগে না আব্বা, আমি তো ভালো জমিদার। তাহলে তো তুমি রাজা। হয় হয়, ছোটখাটো রাজা বলতে পারেন আব্বা, আমরা সিলুটিরা হিতার লাগে যেন সবাই রাজা। এত টাকা আমাদের, কি করুম, দে ভেরি রিচ আব্বা। তোমারে দেখে কিন্তু সেটা মনে হয় না। কি মনে হয় আব্বা? তোমারে দেখে মনে হয় তুমি একটা ছোট লোক। কারণ কি জানো, শ্বশুরে দেখতে আইসে ঢাকার থেকে যশোর প্লেন ভাড়া কত? প্লেন ভাড়া 4,000 টাকা, সেটারে বানাইছো 35,000 টাকা। সেটা আদায় করার জন্য রাত দিন চেষ্টা করে যাচ্ছ। হ্যাঁ, এটারে কি কয় বাবজান? আমার কাছে ধরেন 100 কোটি টাকা আছে, ইতার লাগে কি আমি আপনার বিলাই দিয়ে দেবো? অত সে যায় না আব্বা, আপনি অত কথা না ঘুরে আপনার মেয়ের প্রশ্নের জবাব দেন। আপনার মেয়ে খালি একটু পরপর আমার টেলিফোনে হইতে আছে যে কি আব্বারা হও না করে, আমার জমির বাঘ কই আনসার মেয়ে করছেন আব্বা, ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় কি আমি উদাসীন হইয়া সাইজের কাছে চলে যাবো। কি হলো আবার? বাজনা শব্দ আসতেছে কোথা থেকে? কে বাজাচ্ছে? আমার মনে হচ্ছে যাদের মনে একটু আনন্দ তারাই এসব বাজায় বেড়াচ্ছে। আনন্দ প্রকাশ করার জন্য বাজনা বাজানো লাগে না? না, বিষয়টা সেটা না, মানে ওই এইসব বাজনা টাজনা বাজালি আনন্দ একটু প্রকাশটা বেশি হয়, আনন্দ একটু বেশি হয়। এই গিটারে বাজাচ্ছে জানিস নাকি? না, আমি আসলে ক্লিয়ার করে শুনিনি, একটু ভাষা শুনেছি আর কি। ওই ফাউল পিন্টু আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর বাপ নাকি ওর বিয়ের অনুমতি দিছে। আর এই আনন্দেই তো এই যে ব্যান্ড পার্টি ভাড়া করে নিয়ে আইছে, সারা গ্রামে নাচতেছে, উল্লাস করতেছে, মনের আনন্দ প্রকাশ করতেছে। দেখছেন বলিস কি? হ্যাঁ, বিয়ের কথা শুনলে তো মানুষ লজ্জায় মুখ লুকায়, আর সে আনন্দে ঢোল বাজাচ্ছে। শোনে না পা, আমার তো মনে হয় ওর লজ্জা শরম বলতে একদম কিচ্ছু নেই। মানে এই গ্রামের সবচেয়ে লজ্জাহীন মানে নির্লজ্জ ছেলে হচ্ছে সে। আমার আরো কি মনে হয় জানেন? আমার মনে হয় ওর বাপের সামনে দাঁড়িয়ে বিড়ি খায়, বুঝছেন? কি বলিস? ধূমপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তার বাপ তার সামনে বিড়ি খেতে দেয় না? মানে তা হয়তো দেবে না, কিন্তু আমি ওই উদাহরণস্বরূপ কথাটা কলাম আর কি। ও তাই বল। আপা, পিন্টু তো আপনার ছোটবেলার বন্ধু, তো যাবেন নাকি তার বিয়েতে আপনি? সে তো যাওয়া উচিত, কিন্তু বন্ধু তো কিছুই জানালো না। আগে তো তার দাওয়াত দেওয়া লাগবে নাকি? বলিস কি? হ্যাঁ, বিয়ের কথা শুনলে তো মানুষ লজ্জায় মুখ লুকায়, আর সে আনন্দে ঢোল বাজাচ্ছে। শোনে না পা, আমার তো মনে হয় ওর লজ্জা শরম বলতে একদম কিচ্ছু নেই। মানে এই গ্রামের সবচেয়ে লজ্জাহীন মানে নির্লজ্জ ছেলে হচ্ছে সে। আমার আরো কি মনে হয় জানেন? আমার মনে হয় ওর বাপের সামনে দাঁড়িয়ে বিড়ি খায়, বুঝছেন? কি বলিস? ধূমপান তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তার বাপ তার সামনে বিড়ি খেতে দেয় না? মানে তা হয়তো দেবে না, কিন্তু আমি ওই উদাহরণস্বরূপ কথাটা কলাম আর কি। ও তাই বল। আপা, পিন্টু তো আপনার ছোটবেলার বন্ধু, তো যাবেন নাকি তার বিয়েতে আপনি? সে তো যাওয়া উচিত, কিন্তু বন্ধু তো কিছুই জানালো না। আগে তো তার দাওয়াত দেওয়া লাগবে নাকি? হ্যাঁ, তাও ঠিক। ওই তোর ছোট ভাই মিন্টু যাচ্ছে, তাহলে ওর কাছে একটু জিজ্ঞেস করি, ডেকে জিজ্ঞেস করি। এই মিন্টাই, এই দাঁড়া। এই কবি, এই ডাক দেওয়ার আগে একবার আমারে জিজ্ঞেস করবি না? ও একটা বেয়াদব, ওর সাথে আমার কোনো কথা নেই। তুই ডাকতেছিস, তুই কথা বল, যা। আচ্ছা ঠিক আছে। মিন্টু শোন। মিন্টু, কিরে
আমার দেখে রুকসি বেগম চলে গেল কিসের জন্য? ভয় পাইছে না? কিটা গায়ে হাত দিয়ে কথা বলতেছেন কিসের জন্য? আপনি কোন লাইনের বার যেভাবে কথা বলতেছেন? ওরে বাপরে, ওকে বলছেন না, চেনে না? আরে চেনবে না কেন, কিন্তু সমস্যা হচ্ছে যে ও কারো সম্মান দেয়ও না, আবার ওর কোনো সম্মানের দরকার নেই। জিনিসটা বুঝতে পারছিস? মানে ওর ঘটনাটা হচ্ছে যে সম্মান করলে সম্মান দেবে, না করলে নাই, এরকম। ও তার মানে ওরা আমার সম্মান করতে হবে? আরে কথাটা তুই বুঝতে পারছিস না? তুই যদি ওর সম্মান দিস তাহলে ও তো সম্মান দেবে, না দিলেও দেবে না। ও আমাদের মতো তো উদার না, ব্যাপারটা এই। ও আচ্ছা, মানে সে বিনিময় করে? হ্যাঁ হ্যাঁ, সম্মান বিনিময়। তারপরে দেখি কিরাম করে সম্মান বিনিময় করে। আমি বলছি না, আমি বলছি তুই কি বলতো আমি বুঝলাম না। তুই নিজে একটা কবি মানুষ না, আমি একটা কবি মানুষ। তোর আর আমার কি ওদের মতো লোকের সাথে কথা বলার সাথে? আমি আবার কবি হলাম কবে? তুই কবি হলি কবে? মানে তুই কালিয়া কবি পরিষদের সদস্য না? সদস্য মানেই তো কবি, আর সবাই কবি। ওরে ও তো তোদের দলে লোক কম পড়েছিল বলে তোদের কমিটি হচ্ছিল না, সেই জন্য আমার নাম বলে দিছিলি। আরে ওই হলো, মনে কর যে তোর তো আর কবিতা লিখতে হবে না, দরকার হয় আমি তোরে 2-4টে কবিতা লিখে দেবো, তাহলেই তো হয়ে গেল। এই ধার করা কবিতা নিয়ে কি রবীন্দ্রনাথ নজরুল হওয়া যায় নাকি? তোর রবীন্দ্রনাথ কাজী নজরুল কিটা হতি কয়েছে ক? তোর কি আমি সেইটা হতি কইছি? তোর একটু কবি হলেই চলবে, মানে অল্প একটু কবি হলেই চলবে। আচ্ছা বাদ দে, শোন তুই একটা কাজ কর, চল তোরে আমি কয়েকটা কবিতা শোনাচ্ছি, চল আয়। শোনো আব্বাজান, তোমারে ভালোভাবে বলতেছি। তুমি মনে করো তোমার একটা ছেলে বা মেয়ে বিবাহযোগ্য, তাকে বিয়ে দিতে হবে। সেই বিয়ে দেওয়ার সময় তোমার হাতে পর্যাপ্ত টাকা নাই, কিন্তু তোমার সম্পদ আছে। তখন তুমি কি করবে কত বাবজান? দেখেন আব্বা, আপনার সম্পদ বলতে কিন্তু খালি জমি, জমি ছাড়া তো আপনার আর কিছু নাই। 4টা লুঙ্গি আর 4টা পায়জামা আছে আব্বা। আমি আমার কথা করছি নে, আমি তোমার কথা জানতে চাচ্ছি। আব্বা আমি যদি আপনার জায়গায় থাকতাম, তাহলে এককভাবে যদি হাওড়ে কোনো কিছু দিতে চাইতাম, তাহলে আমি একটা উদাহরণ আপনারা দিয়া দে। আমি কইতাম, মিন্টু রে তোরা আমি এই জমিটা দিতে চাই, তুই ইতালিতে থাক। পিন্টু রে তোরা আমি এটা দিতে চাই, তুই ইতালিতে থাক। আপনি কিন্তু সেই ধরনের কোনো কথাই হন নাই আব্বা, এটা কিন্তু খুবই খারাপ। তুমি তো তাই কবা, কারণ তুমি তো স্বার্থপর আব্বা। আমি তো স্বার্থপর আব্বা না, আমার ছেলে মেয়েরাও স্বার্থপর না। আব্বা আপনি সব না বাজে কথা বাদ দেন। আপনার মেয়ে আমার কাছ থেকে জানতে চাইতেছে, আমি না। স্বার্থপর যদি হয়ে থাকে আপনার মেয়ে স্বার্থপর, অত সেলফিশ বলাবেন আমরা না। বাঙ্গনে আছে, আমার মেয়েকে বলে দিও বাপ জীবিত থাকতি এই জমি তাগের না। আর শোনো, আমার মেয়ের বিয়ের সময় তো আমি জমি বিক্রি করেছিলাম, করিনি? এই যে তোমরা শয়ে শয়ে লোক আইছিলে বরযাত্রী, তারা যে কোরমা, পোলাও, জর্দা, ফিন্নি, বড় মাছ এই যে খাইলে, এটা এটা খাওয়া যে টাকা খরচ করতে হয়নি? ভালো কথা হয়েছেন আব্বা, সুন্দর করে আপনার মেয়েরে বলিয়া দেই। এটা তো একটা সুন্দর পয়েন্টের কথা কইছেন আব্বা। হ্যালো, এই হন না, শোন তোর বাজান তোর জমি হাইয়া লাইছে, তাড়াতাড়ি চলি আয়। হারামজাদা কত বড় বেয়াদব দেখছো? ব্যাপার পিন্টু ভাই, এই ব্যান্ড বাজনা কিসের জন্য? আর বাদ্য বাজনা ছাড়া আজকাল আর চলতে পারি না, আওয়াজ দিচ্ছি। যাই হোক শোনো রক্সি, ওই আব্বা হয়েছে কি আমার তো বিয়ে দেবেই। আচ্ছা পাত্র হিসেবে আমার তোমার কিরাম মনে হয় বলো দিন? না, পাত্র হিসেবে আপনি তো খারাপ না, কিন্তু সবাই আবার সবার যোগ্য না।
না সেটা অবশ্য ঠিকই বলিস, মানে আমিও ভাবতেছি মানে তোমারে আমার পাশে মানাবে কি না। কোনোদিন তো এরকম পাশাপাশি দাঁড়ায়নি, আজকে দাঁড়ায় মনে হচ্ছে আমার পাশে তোমার খুব বয়স্ক মনে হচ্ছে। কি কি বললেন আপনি? আগেই খেপে না, শোনো মানে আমি ভাবিছিলাম যে তোমার বিয়ের প্রস্তাব দেবো, পরে এখন মনে হচ্ছে প্রস্তাবটা দিলি আর যদি তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে যায় তাহলে পরে লোকজন আমারে কবে না যে পিন্টু একটা বুড়ো বিটিরে বিয়ে করেছে, সেটা ভালো হবে বলো। কি বললেন আপনি? অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু পিন্টু ভাই। আরে সে ৩০ কিসের জন্য? তুমি বুড়ো তাই বুড়ো কলাম, আমি একটা ইয়াং ছেলে, ইয়াং হয়ে একটা বুড়ো তুমি বললি তোমার আমি বিয়ে করবো, এটা হয় নাকি? দেখো অন্যদিকে দেখো। দাঁড়া, তোর বিয়ে আমি হওয়াচ্ছি, এই বাপের জন্মে তোর বিয়ে হবে না। আব্বা, ও আব্বা, ঝামেলা তো একটা বাধাই দিছে। আম্মা তো ব্যাগপত্র সব গুছাই নিছে। ও তোরা কি বাধা দিছিস নাকি? কি করছেন, বাধা দেব না? আরে না, বাধা দিবি নে। শোন, ওই যে দুইখান বিয়ে করার 1000টা সমস্যা, না 1000টা না, লক্ষটা সমস্যা আছে, কিন্তু একটা উপকারও আছে, বুঝতে পারিস? ওই একজন বউ ইচ্ছে করলি পারি কিন্তু রাগ করে চলে যেতে পারে না, মনে করে তারে যদি আবার ফিরোয় না আনি। তুই তো আমার মেয়ে, তোর তো আমি সবকিছু খুইলে ক্ষতি পারতেছিল। আব্বা, আব্বা এখন আপনার এসব রহস্যজনক কথাবার্তা বাদ দেন তো। আমার কেমন জানি ভয় ভয় লাগতেছে। এই তুই ভয় পাচ্ছিস কিসের জন্য? তোর বাপই যখন ভয় পাচ্ছে না, তুই কি জন্য ভয় পাচ্ছিস? শোনে, আমার এই জীবদ্দশায় তোর মা অন্তত 1000 বার না, অন্তত 2000 বার চলে যাওয়ার জন্য ব্যাগ গুছাইছে। তোরা যখন বড় হয়েছিস না, এই ব্যারামটা তখন একটু কমে গেছে। আব্বা সব কি কথা করছেন? জবা তো দিকে কাঁদতে কেটে পুরো শেষ হয়ে যাচ্ছে। কান্তি দে মা, কান্তি দে, ওদের এত আনন্দ ফুর্তিতে রাখি, ওরা তো কান্না ভুলেই গেছে। একটু কান্দুক, তাহলে ভবিষ্যতে দুঃখ যন্ত্রণা পালি পারে হজম করতে পারবে। দেখো তো আব্বা, এসব আপনি কেমন কথা করছেন? মারে, মানুষ দুঃখ না পালি পারে সুখের মর্যাদা বোঝেই না। আমি তো আমার ছেলে মেয়েদের আবদার কোনোদিন অপূর্ণ রাখিনি, এতে না পাওয়ার যন্ত্রণা তারা বোঝে না। তুই নিশ্চয়ই এতদিনে হারে হারে টের পেয়েছিস জীবনটা কাকে বলে। আমিও ভাইবে দেখলাম একটু একটু দুঃখের দরকার আছে জীবনে। আব্বা, তাই বলে এরকম কারণ অকারণে কান্নাকাটি করলে পরে কি জীবন চেনা যায়? কান্দু, কারণ যখন পাওয়া যাচ্ছে না তখন অকারণেই কান্দু। অকারণে কান্দে কান্দে চিনুক যতটুকু চেনা যায়। এই আমার ধর। আব্বা, আব্বা, মারে কিছু বলে গেলেন না? কিচ্ছু বলে যেতে হবে না, তুই ঘরে যা, ঘরে গিয়ে দেখবি তোর মায়ের রাগ এক ফোঁটাও নেই, সব ঠিক হয়ে গেছে। যা মা, ঘরে যা। দেখিছো, সারাটা জীবনে হেলামি করেই কাটাই দিল। মা তুমি কি করছো মা? মা আমি তোমার সাথে থাকতে পারবো না মা, তুমি এটা সেটা বুঝো না মা। স্যার করছি, তোদের আমার সেনা আছে, তোরা সব নাটকবাজ। মা দরকার পড়লে আমি আব্বার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি পায়ে ধরে মা। তাও তুমি যাও না মা আমাকে ছেড়ে মা, আমি থাকতে পারবো না মা। এই জবা, স্যার করছি, স্যার আমি থাকবো না এই সংসারে, আমি কিছুতেই থাকবো না। মা এইসব কথা বলে না মা, তোমাকে স্যার আমি কি করে থাকবো তুমি সেটা চিন্তা করতেছো না? তুমি কি করছো এগুলো? মা তুমি কোথাও যাবো না মা, তুমি এখানে আছো, এখানেই থাকবো মা। আচ্ছা ঠিক আছে, শুধু তোর কথার জন্য এবার থাকতেছি। তবে ভবিষ্যতে যদি রাম ঘটনা ঘটে তাহলে কলাম আমারই তোরা রাখতে পারবে না নি, আমি চলে যাব, আমি চলে যাব। কি হইছে আম্মা? আপনি খিতার লেগে তো কত কত ফটো ফটো করে কথা কইতেছেন আম্মা, কি হয়েছে বলেন আমাকে। দুলাভাই সব ঝামেলা মিটে গেছে, আম্মা এখন যাতে চাচ্ছে না। এটা তো আমি আগেই জানি যে আম্মা আপনার মানসিক শক্তি এত দুর্বল যে আপনার দ্বারা সম্ভব না যে আব্বার নাকের ডগা দিয়ে জামা ঘষে দিয়ে আপনি চাইবেন গা। আরে না দুলাভাই, আমি তো মায়ের হাতে পায়ে ধরে রাখিছি।
এটা কি তোর কথা কো আম্মা? আমার বলে এসে আম্মা আমি ক্ষমা করিয়ে দিয়ে। থাক বাবা, থাক বাবা, থাক 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 থাক। আমার ভালো করিয়া বুঝা উচিত ছিল, শ্বশুরের মতো আমার শাশুড়িও নাটকবাজ, এটা কোনো কাজের লোক না। আসুক আমার বউ আসুক, এটাই সব ঠিক করব। মা কিছু বুঝতে পারিস? আমার কেন জানি মনে হচ্ছে দুলাভাইয়ের আশা পূরণ হয় না। এই মেয়ে, এই শোন, তুই গেলাম সাক্ষী থাকলি। এই যে এই মেয়ে আমার হাতে পায়ে ধরে আমার রাখিছে, নালি পরে কিন্তু আমি চলে যেতাম। আমিও ভাবলাম এই মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত থাকে, তারপরে কিন্তু আমার তোরা রাখতে পারবি না। হ্যাঁ আচ্ছা মা, ততদিন পর্যন্ত কি তোমার রাগ থাকবি না? তুই কি ভেবেছিস? হ্যাঁ তোদের বাপের স্বভাব পাল্টে যাবে? হ্যাঁ সেই মানুষ সামনে এরকম ঘটা আরো ঘটাবে, তখন কলাম আমি আর থাকবো না। এই যে তোরা যখন ছোট ছোট ছিলি, শুধুমাত্র এই যে তোগের মুখের দিকে তাকিয়ে আমি এই সংসার করেছি, কত ঝড় আমার জীবনের উপর দিয়ে বয়ে গেছে। থাক না মা, থাক না। সংসারে কারো না কারো উপর দিয়ে তো একটু একটু ঝড় ঝামেলা যাই, সেজন্য কি সংসার ছাড়ে চলে যাওয়াটা ঠিক? আমার আর সহ্য হচ্ছে না, অনেক সহ্য করেছি, আর সহ্য হচ্ছে না। মা তুমি কিন্তু কান্দো না মা, তুমি কান্দি পরে আমাদের কষ্ট হয়, তাই না রে? মা তুমি কিন্তু কাঁদো না, এবার কিন্তু সত্যি সত্যি আমি কাঁদতে দেবো কিন্তু। না থাক, তোদের কান্নার দরকার নেই। তোদের জন্যই তো আছি। একবার দাবর খেয়ে কাজ হয়নি না, আবার আমাদের বাড়ির উপরে এসেছেন ব্যান্ড পার্টি নিয়ে বাজনা বাজাতি, আর উর্মুর্মি ডাকতেছেন কোন মুখে? আর থামা হয়েছে, তাহলে তোমাদের বাড়ি কিসের জন্য? আমি চাইলাম যে কোনো বাড়ির সামনে যে ব্যান্ড পার্টি বাজাতে পারি। ও সেটা কিরম করে সম্ভব হলো? আপনার ভাবেন আমার কাছে টাকা আছে, ব্যান্ড পার্টি ভাড়া করেছি, তারা বাজাচ্ছে, মনের মধ্যে ফুর্তি আছে, তো আমি আনন্দ করবো, অসুবিধা কি? ও তো হঠাৎ করে মনের মধ্যে ফুর্তি বাসা বাঁধলো কিরম করে বলেন তো শুনি? না আমার তো বয়স হয়েছে বুঝছো, আব্বা তো বলেই যাচ্ছে বিয়ে থা কর, বিয়ে থা কর, বিয়ে থা কর। মানে হয়েছে কি, ওই নাতি পোতার মুখ দেখে তো সবাই মরতে চায়, তো বিয়ে না করলে তো তা আবার হবে না। তো এখন আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, আমার তো ইচ্ছে ছিল যে তোমার এই বিয়ে করবো, কিন্তু আব্বা তো রাজি না। কিন্তু এবার যেরাম করে ধরিছে, বলতেছে বিয়ে করো, তা না হলে আর হচ্ছে না। আমিও রাজি হয়ে গেলাম, কিন্তু ওই আমার মনের মধ্যে ইচ্ছে ছিল যে রুমাল এরম করে মুখে দিয়ে তোমাকে বাড়ি আসবো, তোমার পাশে বসবো, আর নকল লজ্জার খুব ভান করবো কবুল বলার সময়। তার হলো না, কপালে নেই। আচ্ছা ভালো কথা, তুমি বাংলা সিনেমা দেখছো? তা তো নকল লজ্জার ভান করতেই হবে, তোদের আবার আসল লজ্জা আছে নাকি? নইলে কি আর আইসে আবার কথা কইস? এই জায়গা আগে এসে কত বসেছি। আচ্ছা তুমি বাংলা সিনেমা দেখেছো? তোমার নামে এরকম কিন্তু বাংলা সিনেমা অনেক নায়িকার নাম থাকে, সেটা নায়িকার আসল নাম মনে করে আবার খুশি হয় না, ওটা হচ্ছে চরিত্রের নাম। তো দেখেছো বাংলা সিনেমা পুরোনো আমলের? এসব সিনেমা টিনেমা দেখে তো পড়াশোনার লাটে উঠাইছেন, আমি আগে দেখতাম, এখন দেখি না। ও তাহলে তো দেখিসই, ওই সেই কথাই করছিলাম, বাংলা সিনেমা থাকে না ছোটোবেলায় নায়ক নায়িকা, তাদের মধ্যে খুব ভাব, আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, কদু গাছে ওঠে, দৌড় হয়ে বেড়ায়, ডালে খালে ঘুরে বেড়ায়, হাত ধরে গান গায়, ও সখী ও সাথী তোমার তারা বাঁচবো না, মরে যাবো।
তারপরে কোনো একটা ঘটনায় তারা আলাদা হয়ে যায়, পরিণত বয়সে যে আবার এক জায়গায় হয়। পিন্টু ভাই, এইসব ঘটনা এই জামানায় চলে না। আর উর্মিজারে একবার মনেতে ডিলিট করে দেয় না, তার খবর আছে। আরে না, মনেতে ডিলিট করা এত সহজ নাই, ওটা তুমি টের পাচ্ছ না। আর ডিলিট হয়ে গেলেও ফিরে আনা যাও। মানুষ কিন্তু সবসময় অতীতকে খুব ভালোবাসে, পুরোনো দিনের কথা ঘুরে ফিরে পায়। আমাদের সময় খালের মধ্যে এরকম মাছ পাওয়া যেত, তারপরে এই ধান পাওয়া যেত, চাল পাওয়া যেত, এরকম ফল ফলতো। তারপর সিনেমার কথা বলে যে এইরকম ভাব ভালোবাসার ছবি হতো, বলে না। মানুষ কিন্তু পুরোনোটাই ভালোবাসে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, গানেও তো বলে। মানুষ কিন্তু ওই ভাব ভালোবাসা আর পুরোনো ভাব ভালোবাসার ছবি দেখতেই ভালোবাসে। তা আমার এইসব কথা কিসের জন্য বলতেছেন? না, আমি ভাইবে দেখলাম যে তোমার আমার জীবন কিন্তু ওই সিনেমার মতো নেই। ছোটবেলাতে দুজন একসঙ্গে বড় হয়েছি, ডালে খালে ঘুরে বেড়াইছি, কত কিছু করেছি, কত স্মৃতি, তাই না? খালি ওই সিনেমার নায়ক নায়িকাদের মতন হাত ধরে ঘুরে বেড়ায়নি, গান গাইনি। তাই নাকি? হ্যাঁ, তাই তো। মনে দেখেন একটু সমস্যা হয়ে গেছে, ভুলে গেলেই হয়। যার বাপ আমার সামনে বসে আমার বাপের গায়ে হাত তোলে, তারে আমি বিয়ে করব। আর সেই বাড়িতে যে আমি মাথা নত করে থাকবো, সেই বাড়িতে যাই। আরে আমার বাপ তোমার বাপেক মারিছে। তোমার বাপ যদি আমার বাপেক মারতো আমি তো খুশি হতাম, মাইন্ড করার কিছু নেই। আমার বাপ তো তোমারে মারেনি। এসব কথা কিসের জন্য বলতেছেন? না, আমি ভাইবে দেখলাম যে তোমার আমার জীবন কিন্তু ওই সিনেমার মতো নেই। ছোটবেলাতে দুজন একসঙ্গে বড় হয়েছি, ডালে খালে ঘুরে বেড়াইছি, কত কিছু করেছি, কত স্মৃতি, তাই না? খালি ওই সিনেমার নায়ক নায়িকাদের মতন হাত ধরে ঘুরে বেড়ায়নি, গান গাইনি। তাই নাকি? হ্যাঁ, তাই তো। মনে দেখেন একটু সমস্যা হয়ে গেছে, ভুলে গেলেই হয়। যার বাপ আমার সামনে বসে আমার বাপের গায়ে হাত তোলে, তারে আমি বিয়ে করব। আর সেই বাড়িতে যে আমি মাথা নত করে থাকবো, সেই বাড়িতে যাই। আরে আমার বাপ তোমার বাপেক মারিছে। তোমার বাপ যদি আমার বাপেক মারতো আমি তো খুশি হতাম, মাইন্ড করার কিছু নেই। আমার বাপ তো তোমারে মারেনি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি মাইনা নিলাম। আমি আপনারে বিয়ে করতে পারি একটা শর্তে। স্ট্যাম্পে লিখিত দিবেন বাপ মা ভাই বোনের সাথে কোনোদিন কথাও কইতে পারবেন না। একেবারে আমার হয়ে যাবেন, আমাদের বাড়ি ঘর জামাই থাকবেন। বিল্ডিং কোনে যেরকম করে কথা করছো, আমার তো মনে হচ্ছে আমি রাজমহলে চলে আইছি আর রাজকন্যারে আমি রিকোয়েস্ট করতেছি। আচ্ছা আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। আমার বিয়ের কার্ড ছাপানো হলি বলে দিয়ে দেবানি। যা যা বিয়ে কর, তোর আমি বিয়ে করাচ্ছি। শোন ভাই, মনে কর এই কবি এবং কবিতার যদি সৃষ্টি না হতো, তাহলে মনে কর এই জগৎ সংসারে যে একটা দৃষ্টিভঙ্গি বলে যে একটা ব্যাপার আছে, এই জিনিসটাই সৃষ্টি হতো না। ভিডিওটা কিরাম একটু খোলাসা করে বলতো। তোর আমি খোলাসা করেই করছি। ধর বিকেলবেলা রাখাল ছেলেরা মনে কর গরুর পাল নিয়ে ধুলো উড়িয়ে হেঁটে চলে যাচ্ছে, এর মধ্যে মনে কর গরুরাও হাম্বা হাম্বা করছে। এর মধ্যেও কিন্তু কবির একটা সৌন্দর্যের একটা দেখা পাচ্ছে, মনে কর তারা ওইটা নিয়েই কবিতা লিখে ফেলছে। হয়তো রাখাল বালক বাঁশি বাজায় বাজায় চলে আসে। হ্যাঁ, মনে কর যে এই শিল্প, এই যে দৃষ্টিভঙ্গি, এই আর্ট কালচার, এইসব যদি এই ভাবাপন্ন মানুষ যদি পৃথিবীতে জন্ম না নিত, তাহলে কি হতো? তাহলে মনে কর পৃথিবীর জন্মটাই ব্যর্থ হয়ে যেত, সার্থক হইতো না। হ্যাঁ, শিল্প তৈরি হইতো না। এর মধ্যে ঝামেলা করে ফেলছে, মনে কর এই যে আকাশ সংস্কৃতির যে আগ্রাসন, এটা বুঝিস তো তুই?
বুঝি অল্প ডিশ মিশ আছে না এই আকাশ সংস্কৃতির আগ্রাসনে আমাদের মতো মনে কর কবিরা একটু হারায় যাচ্ছে। ভাত পাচ্ছে না, হাত পাচ্ছে না তা না, মনে করে একটু হারায় যাচ্ছে। কিন্তু এর মধ্যে আরেকটা ব্যাপার ঘটতেছে। তারপর ওই যে ফেসবুক বুঝতে পারছিস তো তুই? তুই কি মনে করিস? তুই দেখতে দেখতে যাচ্ছিস না, বুঝতে পারছি, তুই বুঝতে পারছিস। শোন, এই ফেসবুক আসার পরে আমরা মনে করি একটু নগদ ডেলিভারি দিতে পারছি, একটু বেঁচে যাচ্ছে আর কি, বুঝতে পারছিস? ও এখন বুঝতে পারিছি। এই মাঝখানে যে ফেসবুক বন্ধ হয়ে গেছিল, তুই কি ঢাকায় গেছিলি মানববন্ধন করতি? আরে অবশ্যই, ঢাকায় গিয়ে মানববন্ধন মানে কি? আমি তো মনে কর প্রেস ক্লাবের সামনে একদম দাঁড়ায় পড়লাম, গলায় প্লেকার্ড ঝুলিয়ে একদম রেখে দিলাম যে ফেসবুক খুলুন, আধুনিক কবি বাঁচান। আরে ঢাকার লোকজন তো আমার করছিল, মনে কর যে আপনি কেন থেকে যান, আপনি একটা ভালো কবি, আপনি গ্রামে পড়ে থাকবেন কেন? আপনি যদি এখান থেকে যান তাহলে গুণ হয়ে যাবেন আপনি। এই কি হয়ে যাবে বললি? না না, মানে আমি যদি ঢাকায় থাকতাম তাহলে মনে কর আমি বহুগুণ কবিতা লিখতে পারতাম, বহুগুণ বই বের হতো, আমার ওই সম্মানও মনে কর বহুগুণ বেড়ে যেত। কথা উনি যান। কি হয়েছে বাবা? বড় শালা কিদার কাম করতেছে বুঝি না আম্মা। এখন তো 16 ডিসেম্বর না 24শে মার্চ না, কিদার কাজ করে উনি মনে করছে লং মার্চ করে বেড়াতেছে, বাইর বাদ্য বাজনা বাজা বাজা। বাবা, তোমার আব্বা যদি জমি বিক্রি করে তোমার বিয়ের আয়োজন করতো, তুমিও খুশিতে নাচতে, এই যে রাম করে লং মার্চ করতে। আম্মা, আমার দুঃখের কথা কইয়া কোনো লাভ নেই আম্মা। আমি আর আমার জমির দোস্ত মিলে একটা বুদ্ধি বাইরে ঘুরছি আম্মা, যে আমার শ্বশুর আব্বা মনে করেন যে সুন্দর করে জমি বিক্রি করিয়া নগদ টাকা লিয়ে বাড়ি দাও, দেখেন কি করি আম্মা। বাবা, জমি বিক্রিটা আগে ঠেকাও, পরে তুমি কি করবে না করবে তাতে তো কিছু আসে যায় না। আম্মা, আপনি আমারে ভুল বুঝতেছেন, আপনি আমারে মাফিয়া করে কথা বল না আম্মা। আপনাদের ব্রেন আর আমার ব্রেনের মধ্যে অনেক ডিফারেন্ট আছে, না বুঝি এখানে আন্দাজে কথা বলেন। আপনাদের ব্রেনের শক্তি কি? নারকেল গাছের আগা পর্যন্ত। আমার ব্রেনের শক্তি কি? মহাকাশ নিয়ে আমি গবেষণা করতেছি, যেখানে আমি রকেট লেন্সার নিয়ে ঘুরিয়ে বেড়াবো। বাবার, তোমার তো করছি মহাকাশ নিয়ে চিন্তা ভাবনা পরে করো, আগে জমি বিক্রিটা ঠেকা। আম্মা, আপনাদের লিখি খবর না বুঝিয়া খালি বড় করতেছেন আম্মা। আমার শ্বশুর আব্বা যেরকম চালাক লোক, তার লোকে চালাকি ভাবে কাজ করুন লাগবো। আমরা যদি না বুঝিয়ে ওনাকে অ্যাটাক হয়ে যাই তাহলে কি করবো? আমার শ্বশুর আব্বা মনে করেন যে ফিন্টুর বিয়েটা ফিচাই দিব, তারপরে দেখিয়ে দেবো আমরা কি সারা জীবনে এই বাড়িতে থাকুম নাকি? আমরা চলে যেন লাগো ফিন্টুর বলে ঘরে তুলে লইব, শেষে আরো কিছু জমি বিক্রি করে দিব, তখন কি হইব? আমরা সবাই ফকির নিয়ে হয়ে যাবো আম্মা, ফকির ফকির ফকির। তা দিতে পারে, সে যে ধরনের মানুষ তার দ্বারা সবকিছুই সম্ভব। এই জন্য তো ইতার লগে আমরা চালাকি করতেছি আম্মা, চালাকের লগে চালাক, কুকুরের লগে আড্ডি দিয়া আমরা টেস্ট করতেছি আম্মা। আমার কথা হচ্ছে শ্বশুর আব্বা জমি বিক্রি করে টাকা আনুক, আপনার মেয়ের একটা টেলিফোন করে লইয়া আমু, আপনার মেয়ের সুন্দর করিয়া নগদে টাকা লইয়া বাগিয়ে যাবো, আর আমি মনে করেন খাঁচা সুপারি খাইয়া শুয়ে থাকুম। কিন্তু বাবা, জমি থাকলে পরে তো দাম বাড়তে পারে, কি পারে না? আম্মা, আমার কথা কোনটা? টাকা থাকলে জমি আরো কিনিয়া রাখুম, নিজের নামে কিনে রাখুম, সে সময় আমাদের সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকবো, আন্ডার কন্ট্রোলে থাকবো। আপনি কেন বুঝছেন না আম্মা? এই জন্য তো বলি যে আপনার ব্রেন নারকেল গাছের আগা পর্যন্ত, আর আমার ব্রেন মহাকাশ পর্যন্ত। তা বাবা, তুমি ঠিকই বলিস, আমার ছেলে মেয়ের কিসমত কাটা এত সহজ না। আম্মা, বড় আম্মার যদি কোনো বক্তব্য থাকে আমি শুনতে চাই, সে কি বলতে চায়? তার কথা আর কি কব বাবা, সে তো ছেলের বিয়ের আনন্দে করে ঘরের দরজা বন্ধ করে আনন্দ করতেছে। যদি বাইরে হয়, যদি মনে করো আমার সামনাসামনি পড়ে যায়, আমি যদি দু চার কথা শুনিয়ে দেয়, যদি আমার ঝগড়াবাদি যায়, তাহলে তো সমস্যা হয়ে যাবে, সেই জন্য বাইর হচ্ছে না। দরকার হইলে পায়ের উপর পা দিয়া মোড়ায় বিষে আপনি ঝগড়া তৈরি করবেন। পরিস্থিতি গরম না হইলে সংকট থেকে বাইরে হয়ে যাবেন, এই দেখানো বুঝেন না আম্মা। মূলা হাওয়া বেরোলে চলুন যেত না। তারপর তুই গ্রামে থেকে গেলি কিসের জন্য? তুই এখানে রুকসি ম্যাডামে চামচামি না করে তুই ঢাকায় থেকে গেলি তো পারতি। ওরে ভাইডি, তুই যে আসল কবি না এটা তোর প্রমাণ করে দিলি। রুকসি ম্যাডামের চামচামি করাটা তো বিষয় না, বিষয়টা হচ্ছে একটা কবির জন্য কি দরকার সেটা তো বুঝতে হবে। কি দরকার? একটা কবির জন্য প্রথমত দরকার হচ্ছে একটা নিসর্গ, একটা প্রকৃতি, বুঝতে পারছিস? একটা কবির জন্য দরকার হচ্ছে মনে কর যে খোলা আকাশ, তারপরে পাখি,
তারপর ফুল, তারপর মনে করে নদীর কুলকুল কুলকুল বয়ে চলা, চৈবতী কন্যার মন। এবার চিনিস নাকি? চিনিস না, চিনি না। কবির জন্য সবই দরকার, ওইটাও দরকার, বুঝতে পারিস? এই এই কি দরকার? না 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 না, মানে কবিদের জন্য যা যা কলাম, ডিসক্রিপশন করলাম, ওই যে আকাশ বাতাস চন্দ্রগ্রহণ নদী মধ্যে, এই সবই দরকার কবিদের জন্য। এগুলো তো দরকার কবিদের জন্য। খালি আমার বোনের দিকে একটু চোখ তুলে তাকাইস, তো চোখের মনে গালায় দিবানি। ভাইটি কিছু ভাবতেছিস নাকি? না ভাই, ভাবতেছিলাম যে আচ্ছা তুই কি আমার একটা কবিতা লিখে দিতে পারবি? এটা কি করছিস তুই বোকার মতো কথা? তোর কি মাথায় কিছু নেই? আরে আমি একটা কবি, আমি কবি, তুই আমার করছিস কবিতা লিখে দিতে পারবো কিনা? তো আমি কি পারবো? আমি তো কবিতাই লিখি। আমি কবিতা লিখি না তো কি করি? আমি কি ওই ধান চাষ করি? আমি কি ওই জমিতে কি আমি ওই নাঙল চষি? আমি জমিতে নাঙল চষি ঠিক, আমার নাঙল কন্ডে, আমার নাঙল হচ্ছে কলম। আর জমি কি? জমি হচ্ছে কাগজ। আমি ওই নাঙল দিয়ে ওই জমিতে মনে কর কবিতা লিখি, ওইটাই হচ্ছে আমার চাষ। আমি তো কবিতাই লিখি শুধু। এত তো ফাইন কথা বলেছিস। আরে বাবে 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 বাবে, কোন জায়গা তোমরা? কোন জায়গা? হ্যাঁ কি রমিজুল ভাই, এই যে তোমার সামনে খাড়ায় আছি, হ্যাঁ কি হয়েছে তোমার চোখে? ছানি পড়েছে নাকি? তাহলে তো বাঁচতাম, তোমাকে দেখা লাগতো না, আশেপাশে কিচ্ছু দেখতাম না। কেন? আমরা কি করেছি? তোমার পাকা ধানে কি মই দিয়েছি নাকি? তোমাকে জ্বালায় তো ধানই বুনতে পারলাম না, পাকা ধান পাবো কোত্থেকে? আচ্ছা, তোমাকে কি ইমান আমান বলে কিছু নেই? হ্যাঁ, তোমরা খারাপ খারাপ খারাপ, কিন্তু কোন জাতের খারাপ? না না, তোমাকে কোনো জাত ফাত কিচ্ছু নাই। এই রমিজুল ভাই, কথা কতে কতে কিন্তু সীমা ছাড়াই যাচ্ছ। তোমার কি হুঁশ জ্ঞান আছে নাকি? আমি সম্পূর্ণ সজ্ঞানে কথা করছি। এই শোনো, তোমার ছেলে কোন আক্কেলে আমার বাড়ি যা আমার মেয়ের সামনে বাদ্য বাজনা বাজায় আর বিয়ের কথা কয়? ও বুঝতে পারিছি বুঝতে পারিছি। আরে রমিজুল ভাই, তুমি কি ভুলে গেছো নাকি এখানে যে ভাগ আছে, ভাগাভাগি আছে, জানো না? তা তো জানি আছে, ভাগ আছে, কিন্তু কিন্তু কি? তুমি যে আমার উপর ভক্কা দিচ্ছ, আমার উপর ভক্কা দিলে তো চলবে না। যাদের উপর ভক্কা দিতে হবে তারা হচ্ছে ওই যে ওই ঘর ওই ঘর। কেমন কথা? পিন্টু তো তোমারও ছোট মা বলে ডাকে। ডাকুক, তার ভালো জিনিসটা আমি গ্রহণ করব, তার খারাপ জিনিসটা আমি গ্রহণ করব না। সে আমারে ছোট মা বলে ডাকে, আমি মায়ের জাতি, সেজন্য আমি সেটা গ্রহণ করেছি। কিন্তু সে যদি অন্যের বাড়ি যায়, অন্যের ডিস্টার্ব করে, তাহলে নারী হিসেবে আমি তো সেটা সাপোর্ট দিতে পারি না রমিজুল ভাই। ও তাহলে তো দেখি তুমি দুই নৌকায় পা দিয়ে দাঁড়ায় আছো। না 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 রমিজুল ভাই, তুমি ভুল করতেছো। আমি দুই নৌকায় পা দিতে যাব কোন দুঃখে? তবে তুমি ভেবো না তোমার পক্ষে আমি কোনো কথা কব না। হ্যাঁ, তোমার আমি হাড়ে হাড়ে চিনি। তুমি হলে গিয়ে পরিবারের চিরশত্রু। এই যে আসিছে তোমার ভাইয়ের বিরুদ্ধে নালিশ নিয়ে আইছে। হ্যাঁ, তোমার মা তো আবার তোমার ভাইয়ের বিয়ের আনন্দে ঘরে দরজা দিয়ে আনন্দ করতেছে, গীত গাওয়া শুরু করতেছে। যাও তোমার আব্বার ধারে নিয়ে যাও না রে। সংসারে এই অবস্থা মিলেই তো ছেলেবেলে একটা ভালো না। চাচা আসসালামু আলাইকুম। চাচা কোনো সমস্যা হয়েছে নাকি? না রে মা, তোর মাই তো শুনলো না, আমি আর কি বলবো। তোরা যেরকম মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারিস, আমি তো সেটা পারি না। কেন চাচা, আমি তো সুন্দর করে আপনার সালাম দিয়া জিজ্ঞেস করলাম কোনো সমস্যা হয়েছে নাকি। আমিও মা সুন্দরভাবে কথা করছি, আমি কি বাজে কথা বলেছি? শত্রুতা আছে থাক, কিন্তু তুই তো ছোট মানুষ, তোর সাথে শত্রুতা কি? কিন্তু অনেকে তো তা বোঝে না। বাপ শত্রু হলে ছেলে মেয়ে সবাই শত্রু মনে করে, এই জন্য যুগে যুগে শত্রুতা থেকে যায়। চাচা আপনিও কিন্তু একই ভুল করতেছেন। আমার ভাইজানডারে যদি আপনি জামা হিসেবে মাইনে নিতেন, তাহলে কিন্তু এখন আইসা এই সমস্যা হইতো না। এই ওই কথা বলিস না, ও একটা বাজে ছেলে, বদমাইশ।
মিতালি তার ভালোবাসা, কই আমারে পাওয়ার জন্যই পাগল থাকবি না, সে নিজের বিয়ের কথা ঢাক ঢোল পিটায় সবাইরে জানাচ্ছে। কি ব্যাপার, পিন্টু মিয়া কি তোমার বিয়ের প্রস্তাব দিয়ে গেল নাকি? জি না, সে বিয়ে করবে তাই বলে গেল, দাওয়াত আর কি। ও, আমার বাড়িতে গেছিল, গিয়ে কি বলতেছে জানো? আব্বা আমার বিয়ের ব্যাপারে সব কিছু ফাইনাল করে ফেলছে, এখন বলো তো আমারে তোমার পাত্র হিসেবে কেমন লাগে? আপনার মতামত নিচ্ছিল কিসের জন্য? আর কইও না, আমি তো তার সাথে ছোটবেলায় আশাকুটি খেলতাম না, আশাকুটি, সেইটা মনে হয় এখনো মনে রাখছে। আরে তখন তো ছোটবেলা আর এখন তো বড়বেলা, আমি কি এক সেই পিন্টু মিয়ারে নিয়ে পড়ে থাকবো নাকি? তখন কি প্রেম ভালোবাসা বুঝতাম? সেসব বুদ্ধি আমার ছিল না। শোনো, কথাবার্তায় সে ভালো হইল, দেখতে তো একেবারে বেডক মার্কা। সে তো ওই বাহারি দেখতে, রাজি হয়ে যেতেন। শোনো উর্মি, আমি কিন্তু তার সম্পর্কে সবকিছু ফাইনাল জানি। তোমার সাথে তার সম্পর্ক, কত বড় সাহস, তার বাপের দিয়ে তোমার বাপের চর খাওয়াইলো। সেই কারণেই তো তোমাদের সম্পর্কে ফাটল ধরলো, সব কিছুই জানি আমি। তার মানে কি আপনি এতক্ষণ আমারে পরীক্ষা করতেছিলেন? তা এক প্রকার বলতে পারো। আমি হইলাম গিয়া স্পার্ক, আগুনের ফুলকি। আমারে কেউ বাইন্দা রাখবো এই ২-১০ গ্রামের মধ্যে কারো সাহস নেই। তোমার এরকম একটা কিছু করতে হবে, স্পার্ক, আগুন জ্বালাইতে হবে, আগুন, যাতে ওই পিন্টু মিয়া দৌড়ায় একেবারে পাবনায় পাগলা গারোতে যায়। কিন্তু কি করব? আরে সে যখন বিয়ে করতে যাবে, তুমি বরযাত্রীর সাথে যাবা, গিয়ে বিয়ে বাড়িতে তোমাদের প্রেমের সম্পর্কের কথা সবকিছু বলে দিয়ে আসবা। বুঝতে পারো না কি করবা? কিন্তু সে বিয়ে করতে গেলে আমাকে সঙ্গে নিবে কিসের জন্য? আরে গাধা, নিবে কিসের জন্য? তুমি জোর করে যাবে। আচ্ছা আপা, আপনার এই পরামর্শটা আমার অনেক ভালো লাগিছে, আপনার অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। এইবার ঠেলা বুঝবা পিন্টু মিয়া, উর্মি তোমার জীবনটারে একেবারে হাবিয়া দুজক বানাই দিবে। রমিদের খাড়া খাড়া তোরে পাইছি আজকে, তোরে আজকে আমি পাইছি। তোর এত বড় আসপর্দা, তুই আমার গায়ে হাত তুলেছিলি? এই এই বাকি যা, সরকি নিয়ে আয়, সরকি নিয়ে আয় করছি। চাচা, আপনি তো কোনোদিন সরকি হাতে করেন নাই। আরে কোনোদিন সরকি হাতে করিনি, সেটা অন্য কথা। আজকে আমি সরকি হাতে করবো, নিয়ে আয় করছি, নিয়ে আয়। ও চাচা, রেডিমেড তো পাওয়া যাবে না রে। শোন সগীর, শত্রুতা মেটানোর জন্য অনেক সাথ দিছি, অনেক। তো বাড়ি আইসা পর্যন্ত, মায়ের পর্যন্ত খাইছি, তাও কিচ্ছু কই নাই। খাতি হবে, খাতি হবে স্যার। কেন খাতি হবে? সগীরের ছেলের সাথে তোর মেয়ের সম্বন্ধ, তুই একটা বর্গাস আশা, তুই এত বড় সাহস পালি কোথায়? তুই জানিস সগীরের সম্পত্তির কানাকড়ি তোর কাছে আছে? থাকবি কোন জায়গার থেকে? সগিরির বাপের মতো তো আমার বাপ টিপসই জালিয়াতি করে সম্পত্তি দেয় নাই। ওই বাকি গেছে নাকি রে? ওই বাকি জিজ্ঞেস করে জালিয়াতি চাওয়ার কাছে। এত বড় আসপর্দা আমার মরহুম আব্বাজান রে, তুই এত বড় খারাপ কথা করতে পারলি? তোরে আর ছাড়বো না। ও ছোট মা, এই আব্বা কি শুরু করেছে? আব্বার কি এখন মারামারির বয়স নাকি? এই রবিজান চাচা, বাড়ির উপরে এসে এই ব্যবহার করা কিন্তু ঠিক হচ্ছে না। এইটা কিন্তু কোনো ফর্মুলায় পড়ে না। খাতি হবে, খাতি হবে স্যার।
কেন খাতি হবে? সগিরের ছেলের সাথে তোর মেয়ের সম্বন্ধ, তুই একটা বর্গাস আশা, তুই এত বড় সাহস পালি কোথায়? তুই জানিস সগিরের সম্পত্তির কানাকড়ি তোর কাছে আছে? থাকবি কোন জায়গার থেকে? সগিরির বাপের মতো তো আমার বাপ টিপসই জালিয়াতি করে সম্পত্তি দেয় নাই। ওই বাকি গেছে নাকি রে? ওই বাকি জিজ্ঞেস করে জালিয়াতি চাওয়ার কাছে। এত বড় আসপদ্দ আমার মরহুম আব্বাজান রে তুই এত বড় খারাপ কথা কইতে পারলি? তোর আর ছাড়বো না। ও ছোট মা, এই আব্বা কি শুরু করেছে? আব্বার কি এখন মারামারির বয়স নাকি? এই রবিজান চাচা, বাড়ির উপরে এসে এই ব্যবহার করা কিন্তু ঠিক হচ্ছে না। এইটা কিন্তু কোনো ফর্মুলায় পড়ে না। তোকে অনেকবার বাড়িছে। আমার হাত ছাড়, কিন্তু আমি হাতে ব্যথা পাচ্ছি তো। এই বর্গা চালির সাথে যখন পারবি না তখন বাদ্য বাদ্য নিয়ে চাউল পাঠাইছিলি কিছুর জন্যে। আমার ছেলেকে এতদিন আমি কি জানিছি? আমি জানিছি অকাম্মা ভাদাই মেয়ে, কিন্তু আইজ আমার ছেলে একটা কাজের মতো কাজ করেছে। তোর বাড়ির সামনে দিয়ে ব্যান্ড পার্টি বাজায় দিছে আমার ছেলেরা। সাবাস ছেলে, সাবাস সাবাস সাবাস। কাজের মতো কাজ না, অকাজের মতো কাজ। শোন সগীর, তোর ছেলের একখান পা কিংবা হাত কোপ দিয়ে কেটে নেওয়ার দায়িত্ব কিন্তু আমার। সামলা আগে। কি এত বড় আসপর্দা? এই যা যা করছি যা, কিন্তু প্রয়োজন পড়লে তোর মতন বর্গা চাষারে সাহায্য করতে হলে আমার ছেলেরে আমি আগলে অস্ত্র কিনে দেবো, এটা মনে রাখিস। শোনেন সগি সাহেব, যে ছেলের জন্য বাপ মার অপদস্থ হতে হয় সে ছেলের হাত পা না থাকাই ভালো। ও ছোট মা, এই কি কথা কও? নিজের ছেলে পেলেরে এইরকম কথা কতি তোমার একটু বাদে না? আব্বা তো ভাইয়েরে জমি বিক্রি করে বিয়ে দিতে চাইছে, এজন্য বুঝি তুমি বেশি বেশি করতেছো। এটা কিন্তু আমরা সবাই বুঝতে পারতেছি। এই তো ঘরের শত্রু বিভীষণ, ওই হিংসুটি হিংসুটি। তা তো কবে নেই, তা তো কবে নেই, সব তো পেশাব একটু শুরু হয়ে গেছে। তা তো আপনার কবে নেই। পারু হে, শোন, আমার বিয়েতে তোর দাওয়াত দিলাম, দাওয়াত থাকলো। তুই আমারে বান মারিয়ে মূর্তি বানাই দিছিলি না, সেই মূর্তি বিয়ে করবে, দেখিস কেনে, বুঝছিস না? পিন্টু ভাই, তোমার কার সাথে বিয়ে? মেয়ে কিডা না কতি পারি না, তবে মনে হচ্ছে আমার বোর সঙ্গেই বিয়ে হবে রে। ও মা, তাহলে কি হিল্লে বিয়ে নাকি? হিল্লে বিয়ে ছাড়া তো কারণ নিজের বউয়ের সাথে বিয়ে হয় না শুনেছি। চিৎকার করে করে বাজে কথা করছে। আমরা নিজেদের মধ্যে গ্রামের মধ্যে ঝগড়াঝাটি মারামারি যা করি করি, কিন্তু বাইরের লোক রয়েছে না গাদা। আমি তো ভেবেছিলাম যে সব কিছু মিটে গেছে, কিন্তু সে তো শুনলাম যুদ্ধ ঘোষণা করেছে। ওরে সে যুদ্ধ ঘোষণা করেছে করুক, আমার যুদ্ধ তো অন্যরকম রে। আমার যুদ্ধ কিরাম দেখবি? এই বাতাসটা কিসের জন্য? শুনতেছিস? পাগল নাকি? এ পারু, এই ঢোলের আওয়াজ কোন জায়গা থেকে আসতেছে? কোন জায়গাতে আবার? পিন্টু ভাইয়ের নাকি বিয়ে। পিন্টুর বিয়ে? কার সাথে? সে তো বলে গেল তার বউয়ের সাথে, কিন্তু মেয়ে নাকি এখনো ঠিকই হয়নি। ওর কথাবার্তার কোনো সিরি নাই। ওর সে মিন্টু অনেক ভালো ছেলে। কি সুন্দর বাড়ির পর আইসে আমার চাচি চাচি করে ডাকতো, আমার একটু বুকটা ভরে যেত। হয়েছে, শুরু হয়েছে প্রশংসার বান। কি যে বান মারিছে সেই জানে। এসব ঘটনার জন্যই এই ছেলেটা বাড়ি আসা বন্ধ করে দিছে।
আগে এসে কয়েকবার আমার বলিছে ও চাচি পারুর এসব কাজ কিন্তু আমার একদম পছন্দ না। হ্যাঁ রে, ওর সাথে তোর দেখা হয়? জি না, তোমার যদি তারে দেখতে এত ইচ্ছে হয় তাহলে এক কাজ করো, তারে একটা সিটি লিখে দাও। সেই সিটি পায়ে মাতৃভক্ত ছেলে দৌড়ায় তোমার সাথে দেখা করতে আসবে নি, বুঝছো? মেয়েটার কথা কি সিরি, আমার কত শখ ছিল যে ওর সাথে আমি বিয়ে দিব। ছেলেটা দেখতেও কত সুন্দর, হ্যাঁ উঁচা লম্বা, পারুর সাথে কি মানাইতো। কিন্তু আমার মেয়েটা পছন্দই করে না। এই পাখি, জি স্যার। আমার মুড আর মোশনটা কিরম ছিল কত? উড়ি মারে মা, আপনি আহম্মদ শরীফের মতো যেভাবে ছায়া ছিলেন, আমি তো মনে মনে ভাবতেছিলাম যে চাচা যান এইরকম মুড মোশন কোন জায়গাতে শিখল। এই আহমদ শরীফ লোকটা কি রে? অভিনেতা, বিরাট অভিনেতা, শক্তিমান অভিনেতা। তার মানে সে খুব ভালো অভিনয় করে, তোর মনের মধ্যে সে দাগ কাটিছে। ভিলেন ভিলেন সিনেমায় ভিলেনের অভিনয় করে। উড়ি মারে মা, যে ক্রিমিনালি করে। তুই কি সারাদিন একটা ভিলেনের পাশ হাঁটিস নাকি? আপনার এই দোষ সগীর সাহেব, এই যে লাই দিয়ে দিয়ে এদের মতো মানুষ আপনি মাথায় তুলেছেন, এদের মাথা নষ্ট করেছেন। চাচি, আমি তো একটু উপমার কথা কলাম। আমি কি চাচা জানলে সত্যি সত্যি ভিলেন কপার পারি নাকি? আহমেদ শরীফ দেখছেন আপনারা কিরম ভিলেন শ্রদ্ধা করতেছে। ওরে না না, তুমি ঠিক বোঝনি। আহমদ শরীফ ব্যক্তি মানুষটা, তার সাথে যদি আমাকে মেলাতো তাহলে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু সিনেমার ভিলেন আহমদ শরীফ, যে সিনেমার মধ্যে অত্যন্ত খারাপ খারাপ কাজ করে, তাকে মানুষ থুতু থুতু দেয়, তার সাথে তুই আমাকে মেলালি, তার সাথে তুই আমাকে মেলালি। বোঝেন ঠেলা, তাহলে আমি আর কি কব? তোরে আমি কি করবো বাকি? চাচা, চাচা আমারে মাফ করে দেন। দরকার হলে আপনি ওই রমিতেল চাচা আর মহাসিন চাচারা যেভাবে লাত্তি মারতে চান ওইভাবে আমার লাত্তি মারেন চাচা, তা মাফ করে দেন চাচা। চাচা, আমার মনে হচ্ছিল কথাটা শুনলে আপনি খুশি হবেন, এই জন্যই তো কইছিলাম। কিন্তু উল্টো আপনি রাগ হয়ে গেছেন। আসলে তখন আমার মনে হয়েছিল কি জানেন চাচা, আপনি ওই গরিবের বন্ধু আলমগীরের মতো মনে হচ্ছিল, বিদ্রোহী নায়ক। এই তো মনের কথা মনের মধ্যে লুকিয়ে রাখলি পরে কি হয় নাকি, সেটা মুখে আনতে হয় না। এই কথাটা তুই তোর চাচির সামনে কি জন্য করলি নে? চাচির সামনে কি জন্য করলি নে? এই কথাটা তোর চাচির সামনে করলি পরে আমার ইজ্জতটা কত উপরে উঠে যাইতো। তুই করলি কিনে সেই ওই আহমদ শরীফ যে ভিলেন, হ্যাঁ, তার কথা কোথায় গেলি? শোন, সমস্ত মেয়ে মানুষ তার স্বামীরে কি হিসেবে দেখতে চায় জানিস? তার স্বামীরে তারা দেখতে চায় নায়ক রাজ্জাকের মতন, নিজের পক্ষে ওই আলমগীরের মতন। আর তুই কিনা না না, ঠিক আছে, এখন বুঝতে পারিস তো, তাই না? জি, বুঝতে পারিছি। ঠিক আছে, পরে মনে হইলে কইস, কেমন? জি। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথিয়াছি গীতহার, কত রূপ ধরে পরিছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কেমন হলো ভাইটি? এইটা কোনো কবিতা হইলো? হ্যাঁ, কোনো ছন্দমন্দ কোনো মিলে পদ্মের মতো করে কয়েক লাইন পড়ে গেলি।
এই যে এইটাই হচ্ছে তোদের সমস্যা। আরে কোনো মানুষের জ্ঞানের স্বল্পতা থাকলে তখন সে কি করে জানিস? আরে কি করে জানিস? কি করে? বড় বড় লোকদের অপমান করে। এই যেমন তুই, তোর তো আল্লাহর রহমতে জ্ঞান বলে কিচ্ছু নেই। যেসব করতেছে সে তো একসময় তোমারই লোক ছিল, তারে মানা করতে পারতেছো না, আমার এর ভিতরে টানতেছো কিসের জন্য? আমি তার সাথে কথা বলি না, তার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগে। ঘৃণা বোঝো? ঘৃণা? উরি বাপ রে বাপ, কি ঘৃণা! এতই যদি ঘৃণা, তাহলে তারে নিয়ে মাথা ঘামাচ্ছ কিসের জন্য? আমি মোটেই মাথা ঘামাচ্ছি না। সে আমাদের বাড়ির উপর চলে আসিছে, আর আমি তো তোমাদের মতো না যে কথায় কথায় বোবা কালা এইসব হয়ে যাব। আমরা হচ্ছে স্বাভাবিক মানুষ। আর আমার আব্বা জানো জীবনে কোনোদিন যাত্রাপালায় অভিনয় করেনি, বুঝিছো? এই এত সময় আমারে যা খুশি তাই তুমি বলিছো, কিন্তু চাচা জানে টাচ করে কথা বললে আমি কিন্তু ছেড়ে দেবো না। নে কি করবি তুই? এলুলা কি করবি তুই? তোর এক পা তো খোড়া, আরেক পা পাবে। আল্লাহ রে আল্লাহ, কি করলে তুমি? ওরে বাপ রে বাপ, সন্ত্রাসী কার্যক্রম করার অভ্যাস এখনো তোমাদের যায় নাই, আবার চাচার বাড়ির বউ হতে চাও? বাইসে গেছে, পিন্টু বাইসে গেছে যে তোমারে বিবাহ করে নাই। কি বললি তুই? আমারে বিবাহ না করে পিন্টু বাইসে গেছে? বাইসে গেছে? তোরে আজকে আমি তোরে যদি আজকে আমি নাই করেছি, এই কোন জায়গায় দৌড়াচ্ছিস? আবার আসিস কেন বাদ্য বাজনা নিয়ে? একেবারে পাড়ায় ঠ্যাং ভাঙিয়ে দেবো। উনির সাথে কথা কথি আসিস, সন্ত্রাসী কর্মগুলো দেখছিস কি তুই? আরে যেখানে আসো ওইখানে পাশানোর জন্যই তো দৌড়াচ্ছি। তোমার ভাইয়ের সাবেক উনি ওই যে উর্মি বেগম আমারে কি করে জানো? পাউ যেখানে আছে সেইখানে নাকি ভাঙিয়ে দেবে। কেন? তুমি আবার তারে কি করতে গেছিলে? আমি আবার তারে কি করতে যাব? শোনো, আমি হচ্ছে সহজ সরল নরম মানুষ। কথায় আছে না, যেখানে নরম মাটি সেইখানেই কেসের গুতাগুতি। আচ্ছা কও তো, কাদের বাড়ির লোক তুমি? কেন? অর্ধেক তোমাকে বাড়ি আর অর্ধেক আমার বাড়ি। আমাদের বাড়ির অর্ধেক পাওয়ার যখন তোমার আছে, তাহলে তুমি কিসের জন্য ভয় পাচ্ছ? হ্যাঁ শুনো, আমরা ঘরের মধ্যে যা ইচ্ছে তা করি, কিন্তু আমাদের বাড়ির কারো যদি কেউ কিছু বলতে আসে বা কিছু করার চেষ্টা করতেছে, তার কিন্তু খবর আছে। তাহলে আমি যাই, চাচারের বিষয়টা বলি। আরে সব কথা কিসের জন্য আব্বাক বলতে? হ্যাঁ, যার বিষয় তাকে কাজ যাচ্ছে না। তুমি দাঁড়াও, আমি দেখি মিয়া ভাইয়ের সাথে কথা বলে দেখতেছি। আর আব্বার মাথায় এমনি মেলা টেনশন আছে, এর মধ্যে টেনশন দিয়ে কোনো লাভ নাই। তুমি আব্বা কিছু কইও না, শুধু এতটুকু কইও যে আমাদের বাড়ির বউ হতে না পারি, এদের মাথা পাগল হয়ে যাচ্ছে, বুঝতে পারিছো? ঠিক আছে, তাহলে আমি যাই। জামাই, তোমার শরীরের অবস্থা কি? গায়ের ব্যথা সারিছে? গায়ের ব্যথা এখন মনের মধ্যে এসে পড়েছে। জামাই মায়ের খেয়ে পড়ে আছে, আর আপনারা সারা গ্রামে ব্যান্ড পার্টি বাজায় বেড়াচ্ছেন। আপনি বসে আছেন কেন? যান, ছেলের সাথে আপনিও যেন আছেন। এই জমির, তুমি কিন্তু কথাবার্তা লাইন ছাড়া বলতিছো।
তুমি আমারে নাস্তি করছো? আমার সে বয়স আছে, বয়স থাকলেই আমারই ক্ষতি হতো না। আমার মনের মধ্যে এখনো সে পুলক আছে, কিন্তু আমার ছেলে মেয়েরা সব বড় হয়ে গেছে, তার মধ্যে তোমার মতন ফেরুজ আমায় এসে জুটেছে। আমি সেজন্য এখন আর নাচতে পারি না, কথাটা বুঝিছো? আপনার মধ্যে পুলক যে আছে সেটা তো বোঝাই যাচ্ছে। জামাই মার খেয়ে পড়ে আছে, তার ডাইক্লোফেনের কোর্স এখনো শেষ হয় নাই, খাবারের মধ্যেখানে ডাইক্লোফেনের ডিশ খাতি হয়, আর আপনারা ব্যান্ড পাসি বাজায় বেড়াচ্ছেন। মানুষের মনের মধ্যে এত আনন্দ কি করে আসে বলতে পারেন? ওরে বাপুরে, এই ব্যান্ড পার্টিতে আমি তোমার জন্যই আনিছি। ও ব্যান্ড পার্টি আমার জন্য এনেছেন? তাহলে যাই, আমি একটু নেচে আসি। হাই ধুমধাম করো সবাই নাচে গানে ভর, হাই ধুমধাম করো সবাই নাচে গানে ভর, হাই রঙিন ফুলের মালা, রঙিন ফুলের মালা। আব্বা শোনেন, নিজের ভালো পাগলেও বোঝে। আপনি কেন ব্যান্ড পার্টি এনেছেন আমরা কোন দিকে? আরে এটা তো হলো সহজ সমীকরণ। তোমারে মারা মানে কি? তোমারে মারা মানে হচ্ছে আমারে মারা। এটা দিয়ে তারা কি বুঝাতে চায়? যে আমি ভীত হয়ে গেছি। সগির ভীত হওয়ার জিনিস না, সেজন্য আমি বাজনা বাজায় দিছি। বাজা বাজনা, মারবি আমারে মার, আমি সেই আগের মতন সগিরই আছি। আব্বা শোনেন, আপনি তো মাইরও খান নাই, আপনার শরীরে কোনো যন্ত্রণাও নাই, আপনি খালি মুখে ভালোবাসা বিলাবেন বিলান, কিন্তু আপনার মনে রাখা উচিত আপনি কোনো নর্মাল ম্যানের সাথে আপনার মেয়ের বিবাহ দেন নাই। তার মাথার বুদ্ধি গিজ গিজ করে। তা বাবা আমি বুঝি, তোমার কর্মকাণ্ড দেখেই আমি বুঝি তুমি সাধারণের মধ্যে একজন অসাধারণ। আব্বা টিটকারি দেবেন না, আমার সব সহ্য হয়, কিন্তু শ্বশুরের টিটকারি সহ্য হয় না। আপনি কন্যাদায়গ্রস্ত ছিলেন, আমি আপনাকে উদ্ধার করেছি। আপনার সারা জীবন আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। ওরে বাপুরে, সে তো আমি তোমার প্রতি সারাক্ষণই আছি। ঘোড়ার ডিম আছেন, সেই জন্যই তো নড়াইল শহরের জমি লিখে দেওয়ার কথা বলে রওনা দিয়ে অর্ধেক রাস্তার থেকে ফিরে এসেছেন। দাঁড়ান দাঁড়ান, আমি আপনার একটা পরীক্ষা করব। আমার নাম নাই নাকি? আমি তোর বয়সে ছোট যে আমাকে আবা বলে ডাকতে তোর শরম করতেছে? ওরে বাবা, তুমি আমার পরিবারের সবাইরে পাড়ায় মারে ফেলবা আর আমি তোমাকে আদর করে ডাকবো? হ্যাঁ কিডা রে? কিডা তোদের বাড়ির সদস্য? ও নিশ্চয়ই লুলা। ওর তোমার বউ চলে গেছে, বিয়ে বসবি নাকি তার কাছে? তার হয়ে যে আমার সাথে ঝগড়া করতে আসিস? আমার নাম নাই নাকি? আমি তোর বয়সে ছোট যে আমাকে আবা বলে ডাকতে তোর শরম করতেছে? ওরে বাবা, তুমি আমার পরিবারের সবাইরে পাড়ায় মারে ফেলবা আর আমি তোমাকে আদর করে ডাকবো? হ্যাঁ কিডা রে? কিডা তোদের বাড়ির সদস্য? ও নিশ্চয়ই লুলা। ওর তোমার বউ চলে গেছে, বিয়ে বসবি নাকি তার কাছে? তার হয়ে যে আমার সাথে ঝগড়া করতে আসিস? এমন করতেছিস কিসের জন্য? শোন, পঙ্গপালের এক পাল যদি হয় না, তাহলে তাগের একটা দেড়টার ওই চাকর বাকরের সাথে বিয়ে বসতে হয়। ওই চাপ, একদম কথা কবি না। তোর ভাই আমার মনের মধ্যে যে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিছে না, তোকে আমি এখানে বসে মাইরাও ফেলতে পারি, বুঝতে পেরেছিস? কি হলো? চেঁচাচ্ছিস না কেন? কথা কও, কথা কও। আমার ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি। আমি জানতাম না তুমি এত ডেঞ্জারাস। জানতি না? জানিস তোর তো আমি ছাড়বো না। হ্যাঁ, আমি সবাইকে ডাকবো, ডাকে কি বলবো জানিস? বলবো যে জবা বেগম লুলার প্রেমে পড়িছে, তার সাথে বিয়ে বসতে চায়। হায় হায়, ও কি তুমি করছো?
সিসি করতেছিস কিসের জন্য? লাল জামা পরা আছিস, সুন্দর লাগবে, ঘুমটা দে, ঘুমটা দে। কে কোথায় আছো? আসো, জামা বেগম। সে আমার সাথে শয়তানি করছে। আসিস আবার। তোদের পরিবারের একটা একটা ধইরে ধইরে আমি কাইটা কাইটা তারপরে নদীতে ভাসায় দেব। বুঝতে পারিস? আমি উর্মি। জবা কিটা হইছে শালিকা? তোমার মুড মোশন দেখে তো মনে হইতেছে যে তুমি একদম বেচকা গেছো। দুলা ভাই একটু বাজে কথা বলবেন না, এমনি মাথাটা গরম হয়ে আছে, মনে হচ্ছে সবকিছু ভাঙে চুরে ফেলাই দিই। তোমার মতো এত সুন্দর গায়ের চামড়া লাল টকটকা যদি আমার থাকতো, আমারও মন মেজাজ মনে করে যে এতই খারাপ থাকতো। কিটা হইছে? কোনো ফ্রি তোমার ওই ঝগড়া মগড়া পাচ্ছি নি। এই দুলা ভাই একটু বাজে কথা বলবেন না বলে দিচ্ছি। সবাই কি আপনার মতন নাকি? হ্যাঁ আমি কিতা করি বেড়াই? আমি কি ইটাই করি বেড়াই নাকি যেটা তুমি করে বেড়াও? তাহলে চিন্তা করেন, এসব নিয়ে যদি বাজে কথা বলে তাহলে কেমন লাগে? মনটা চায় না সবগুলো চিরে ফেলাই? কেন খেয়ে তোমাকে কি বলছে সেটা আমাকে বলো। এমন একটা খেয়েছ ঢুকাই দেবো 14 বছরের লোকের 1400 কিলোমিটার পরিয়া থাকবো। ও যে উর্মি আছে না, উর্মি ও বলেছে যে পাখির সাথে নাকি আমার মানে মানে একটা সম্পর্ক, এত বাজে কথা বলেছে যেটা আমি মুখে আনতে পারবো না দুলা ভাই। ওই শকুনের করে শকুন পাখির লোকের তোমার ইটা কিতার কথা কও তুমি? হ্যাঁ তাহলে চিন্তা করেন বাড়ির চাকর বাকরের সাথে কেউ, আমার মনে চাচ্ছে উর্মিরে কোবায় মারি ফেলাই দি। একটা কথা কই শালিকা, যা ঘটনা ঘটে তার কিছুটা হইল রটে। আশেপাশের মানুষ যদি কিছুটা না দেখতো তাহলে কিছুটা তোমার বলতো না। ইটার কথা আমি বিশ্বাস করি। কি কি কাজ করছো আমাকে কলিয়া বলো। এই দুলা ভাই আপনি সব কি কথা বলছেন? আপনি কি মাথা ঠিক আছে নাকি? শোনো তোমার একটা কথা কই, এরকম কথা সবাই বলে যে আপনার কি মাথা ঠিক আছে নাকি, আপনি কিটার কথা কইতেছেন। একটা কথা তুমি মনে রাখবা, সবসময় মনে করে যে আচ্ছা ভালো কথা, ফাঁকির তো বউ থাকে না, সে তোমাকে উল্টা পাল্টা করে প্রপোজাল দিছিনি বিয়া শাদী হরণের লেগা। ওই যে কি তোমার একটা হিস্টোরি কই, আমার এক খালাতো বোনের কথা বলি আর কি। খালাতো বোনের কি করছে, তার বাড়িতে একটা চাকর ছিল, চাকরের নাম ছিল তারা মিয়া। ওই খালার মেয়ে মনে করে যে সুন্দর করিয়া ঠাস করে কখন যে বিয়া করিয়া বাচ্চাও আইলাইছে। পরে তো আমরা জানতে পারলাম যে তারা মেয়ে একটা ভিকটিম। ইটার কাম যদি করিয়া থাকে, আসমান ঝড় কাম যদি হয়ে যায়, পরে কিন্তু আমরা সবাই হায় হায় করি। দুলা ভাই আপনি কি করছেন? হ্যাঁ আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি দিনের বেলা গাঁজা খাচ্ছেন নাকি? তুমি ঠিক ধরছো, ঠিক ধরছো। ইতারা কাজে আমার খালাতো বোন আসমানির ব্যাপার হয়েছিল। যখন আসমানির সবাই মিলে আমরা সার্চ করছি, তারা মিয়ার লোক তোর খিতার সম্পর্ক তুই খুলি আঁকো। আসমানি আমার হয় কি, এই তুমি মনে হয় 2 কুলকি গাঁজা খাইছো। আমরা পরে দিয়ে যখন দেখলাম যে বাচ্চা কাচ্চা তারা মেয়ের লেগে ওইয়া গেছে, তখন বললাম ও আল্লাহ 2 কুলকি গাঁজা খিতা খাইছে, আমি খাইছি না তুই খাইছ। আর তোমাদের ব্যাপারে আমারও কোনো গ্যারান্টি দিতে হইও না, আমি কোনো গ্যারান্টি আর ওয়ারেন্টি কিছু দেবো না। কারণ তোমাদের এক বোন এক বাউলের লগে যে আউলা হয়ে গেছে, আর তোমার তো কোনো বিশ্বাসই নেই কখন যে তুমি কোন আউলা বাউলের লগে দুতারার লগে বাগিয়ে যাবে। আপনি না আসলে একটা নশ্বর, যত সব। আসলে আপনি তো এসব কইরে বেড়েছেন, মনে করে সবাই এসব কইরে বেড়ে, তাই না? আমি আবার ফোন করে আপনার সম্পর্কে সব কথা বলে দেব, বলে দিচ্ছি। না না যাবা, এই কাজটা তুমি করিও না। তোমার বোন আমার মোবাইলের ভিতরে শুট করিয়া মারিয়া লইব। তাই করা উচিত, তাই করা উচিত। আপা আপনাকে এমন এক ভাবে একটা ধমক দেবে যেটা শুনে আপনি শুট করে অটোমেটিকলি মরে যাবেন। আমি তাই করব। যাবা যাবা, আমার কথা শোনো, এরকম করিও না। জবার এত তেল হচ্ছে কইছে, জবার যা যা লোক রানের ঠেলায় মনে হচ্ছে মরিয়ে যাবো। আম্মা দেন আব্বা দেন, বদনা ভরে রক্ত দেন। আমি প্যাথোলজিতে নিয়ে আপনার রক্ত পরীক্ষা করে দেখবো আপনি কি মানুষ আছেন নাকি অন্য কোনো প্রাণীতে টান করতেছেন। যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যদি 10 বছর আগে ঘটতো, আপনি পুরো গ্রাম ওলট পালট করে মাটি চাপা দিতেন। সেই আপনি কিছুই করতেছেন না, চুপচাপ বসে আছেন, ব্যান্ড পার্টি দিয়ে বাজনা বাজাচ্ছেন। দেন রক্ত দেন, দেন বদনা ভরে রক্ত দেন, আমি আপনার রক্ত পরীক্ষা করে দেখবো। জামাইজন হাতে বদনা কিসের জন্য, তা আবার শ্বশুরের নাকের কাছে? কেন আম্মা, জামাইজনের কি বদনা প্রয়োজন হতে পারে না? তাই
ছেলেরা আমার কি মনে হয় জানো, আমার মনে হচ্ছে জামাই বাবাজের ব্রেন শর্ট হয়ে গেছে, যে মায়ের খাইছে সেই জন্যে ওর নিজের ব্রেন তোর কন্ট্রোলই নেই। আপনাদের ব্রেন তো আপনাদের কন্ট্রোলে আছে, তাহলে পরে ব্যান্ড পার্টি বাজাচ্ছেন কি জন্যে? আম্মা, আপনার বড় জামাই মার খেয়েছে, বড় জামাই মার খেয়ে পড়ে আছে, আর আপনারা ব্যান্ড পার্টি বাজাচ্ছেন। আপনাদের শত্রুতার শিকার হয়ে জামাই মার খেয়েছে, তার ডাইক্লোফেনের কোর্স কমপ্লিট হয় নাই, আর আপনারা ব্যান্ড পার্টি বাজাচ্ছেন। শত্রুতাকে না কিরম করে আমরা বলবো? সেখানে নাকি গ্রামের কোনো মানুষ ছিল না, তোমারই নাকি লেনদেনের বিষয়। আম্মা, আপনিও পল্টি দিলেন। দাঁড়ান, আমি বদনা নিয়ে আসতেছি, আপনারা রক্ত পরীক্ষা করবো, আপনারা রক্ত প্যাথোলজিতে নিয়ে পরীক্ষা করবো। কি হাতে নেয় আবার? আরে তুমি কি দেখতেছো? ওর তো মাথা ঠিক নেই। তুমি এক কাজ করো, ওই যে আমাদের বিছানের একটা ফুল আঁকা চাদর আছে না, সেই চাদরটা খাটের উপরে বিছায় দাও, বিছায় দিয়ে ওরা ঘুমোতে দাও। ঘুমলে পরে ওর মাথাটা ঠিক হয়ে যাবে। বাবাজি, তুমি এক কাজ করো, তোমার মাথা ঠিক নেই বুঝতে পারছো, আর তুমি যে মায়ের খাইছো, সমস্ত গায়ের ব্যথা তোমার মনে যেয়ে জড় হয়েছে। তুমি একটা ঘুম দাও, ঘুম দিলি পরে মাথাও ঠিক হয়ে যাবে, আবার মনটাও ভালো হয়ে যাবে না। যাও। আব্বা, আমার মন কিন্তু ঠিক আছে, আপনি ব্যান্ড পার্টি বাজানি বন্ধ করেন, নইলে কিন্তু আপনার মেয়ের আইনে আপনার বাড়িতে রেখে যাব। এই যে ডাইরেক্ট অ্যাকশন দেখেন, এই যে তার নাম্বার, আপনার মেয়ের নাম্বার। হ্যালো, এই তুই এখন আসবি, তোরে আমি তোর বাপের বাড়িতে রেখে চলে যাব। তোদের বাড়িতে জামাইয়ের কোনো কদর নেই, কোনো মান সম্মান নেই। তোদের বাড়িতে জামাই মার খাচ্ছে, মায়ের কোনো প্রতিবাদ নেই, প্রতিকার নেই। তুই এখন আসবি, তোরে আমি তোর বাপের বাড়িতে রেখে যাব। এখন আসবি, এখন এখন। এক একটা ঘাড় এক এক রকম, আমার হয়েছে যত যায়। আরে শোনো, এত পাত্তা দিবা না, যা বলে বলুক, এক কান দিয়ে শুনবা, আরেক কান দিয়ে বাইর করে দেবা, তাহলেই বাঁচবা। সে আপনি বোবা কালা থাকতে পারেন, কিন্তু আমি তো মা, আমি তো মেয়েদের কষ্ট দেখতে পারবো না। শেষ বেলায় আসে মেয়েদের যদি এরকম কষ্ট দেয়, ওই হারামজাদার পাতে কি আমার ভাত বাড়তে ইচ্ছা করে? বলে, আপনি বলেন। ওরে শালা জামাই, বাড়ির পারে এসে উঠেছে আর নামারও নাম নেই। শ্বশুর বাড়িতে এসে কেউ বছরের পর বছর থাকে, আমি তো জীবনেও এমন দেখি নাই। খালি বোঝো কেমন জামাই তোমার। এক কান দিয়ে শুনবা, আরেক কান দিয়ে বাইর করে দেবা, তাহলেই বাঁচবা। ওই এখন তো তাই করতে হবে। শোন, তোরে একটা গল্প শোনাই। আমি তো এই যে মাঝখানে কিছুদিন ঢাকায় ছিলাম, ওই ঢাকায় তো ওই শাহবাগে সব কবিদের আড্ডা। তো একদিন দেখি একটা লোকরে দাবড়াচ্ছে। আমি তো মনে কর নড়ালের ছেলে, মেলা সাহস আমার হয়, তার মধ্যে আবার ওই রুকসির পেছনে ঘোরা ঘোরা মানুষ। আরে তাও ঠিক, কিন্তু কি ঘটলো সেটা শোন। আমি তো ওই লোকটার যাই ধরলাম যে ভাই, আপনি ওই ভদ্রলোকটারে দাবড়াচ্ছেন কেন? তো দেখে মনে হচ্ছে ভদ্রলোক, আপনি তারে দাবড়াচ্ছেন কিছু। তখন সে আমারে কি করলো শোন, সে আমারে কাছে কি ওই বেটা আধা ঘন্টা ধরে ঘুরে ঘুরে আমার পিছনে ঘুরে ঘুরে আমারে তার স্বরচিত একটা কবিতা শোনালো। আমি মনোযোগ সহকারে শুনলাম। এরপর আমি তারে কলাম যে এবার আমার একটা স্বরচিত কবিতা তুমি শোনো। বলে আমি যে পকেটে কবিতাটা বের করার জন্য হাত দিয়েছি, অমনি তোর আমি ওরে ধরবো, ধরে তারপর মারবো। সে তো আমি ঠেকিয়ে কুল পাই না, একদম অস্থির অবস্থা একদম। আজকাল কবিদের এই অবস্থাটা কি রে? আরে এই জন্যই তো আমি আগে বসদের কবিতা শোনাই। বসদের এই কবিতাটা আমার না, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা। কর এবার অপমান কর। না, আমি কি মনে করি যে বুঝিনি, আমি তোর পেটের থেকে কৌশলে বার করার জন্য একটু অ্যাক্টিং করেছি, একটু ভান ধরেছি। এ ভাই রে, ও আমি বুঝতে পারিছি তোর জ্ঞানের দৈর্ঘ্য কদ্দূর আমি বুঝতে পারিছি। তুই ছন্দগতা লোকদের অপমান করিস, কত বড় সাহস তুই! তুই তোর মতো করে ছন্দ কবিতা বানিয়ে তোর মনের মানুষের শোনা গাজা। আমার পিছনে আর কোনদিন ঘুরঘুর করবি না।
আমার আজ জীবনে তুই কোনদিন ডাকবি না কবিতার জন্য, ঠিক আছে? কবিতার কবি এই শুনে যা বেটা। দূর ওর সাথে এমনিতেই ভাব জমতেছে না, ভাবলাম যে 2-1টা কবিতা শিখে তারা শোনালে পরে যদি একটু ভাব জমে। এইসব চলি গেল, কি আর করবো? তাহলে পরে তো কবিতার বই খুঁজে বের করতে হবে। কার কাছে? কি হয়েছে? কার সাথে আবার কি বাজায় আছিস? হ্যাঁ, কি হয়েছে? জানো আরে আরে আমার এই ছোট্ট মেয়েটারে কিরা কি করেছে? হ্যাঁ হ্যাঁ, কি বলেছে? মা উর্মি আছে না, উর্মি? হ্যাঁ, বাসায় আমি গেছিলাম, বুঝছো? ওর তারপর পাকে নিয়ে আর আমাকে নিয়ে কি সব বাজে বাজে কথা বলছে। সে কথা গেছিলে কিসের জন্য? গেছিলে কিসের জন্য তুই? হ্যাঁ, আমার কাছে না শুনে না বুঝে তুই কোন কারণে গেছিলি? মারতেছি কিসের জন্য? কোত্থেকে কি শুনে আসছে? শোন, কি করেছে জানিস? কি করেছে? ওই যে তোমার ভাই, হ্যাঁ, ব্যান্ড পার্টি বাজাচ্ছে না, ওই যে উর্মিদের বাড়ির সামনে ওই রমিজেলের মেয়ে, সেই উর্মি প্রতিবাদ করতেছিল, আর তোমার বোন গেছে তার সাথে মোহর দিতে। কি সব আজে বাজে কথা শুনে এসেছে। চাকর বাকরের সাথে সম্পর্ক আছে নাকি? এই এই এই, এখন যা যা দেখ তোর মিয়া ভাই তোর হয়ে কোনো প্রতিবাদ করতে যায় কিনা। যা। একদম ঠিক কাজ করে তোর। আর মায়ের তক্ত বানা যাওয়া উচিত। এই তুই কি আপনা সব ভুলে গেছিস? হ্যাঁ, এই কিসের মধ্যে কি? হ্যাঁ, ভাইয়ের মধ্যে বা সৎ আর অসৎ আসলো কোন জায়গা থেকে? হ্যাঁ, তাছাড়া মিয়া ভাই আমাকে অনেক আদর করে। সে যদি শুনতো না, তোমার মতো জায়গায় চুপচাপ খারাপ থাকতো না, বহুত আগে মাইরে চলে আসতো। মা শুনিস ওর কথা? ভালো করে চেক করা দরকার। যে ওর সাপটা তো এক সময় হয়েছে না, একই টাইম হয়েছে না? দেখা ওই সময় কি ওই বাচ্চা অদল বদল হয়ে গেছে নাকি? নালি পারে আমাকে থুয়ে ওকে জন্য ওরা তো এত দরদ উঠতেছে কি এর জন্য? কি ভাই, হ্যাঁ, তোমার মধ্যে কি বিন্দু মতো মায়া দদ বলে কিছু নাই নাকি? হ্যাঁ, মুখটা তো তিতা কিসের জন্য? হ্যাঁ, আম্মা ভাইজান হয়েছিল, শোনো না, ভাইজান যখন জন্ম হয়েছিল তখন কি করলা বাইটে রস খাইছিলা নাকি নাকি তুমি করলা বেশি খাইছিলে আর কি? ও মিন্টু, এই মেয়ে তো আর আমার মেয়ে নাই রে, এরে তো আর আমার কাছে রাখা যাবে না। এই এই তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই আমার অপমান করিস, মানে আমারে বাজে কথা বলিস? হ্যাঁ হ্যাঁ, আব্বা আব্বা আপনার ছোট মাইক মারে ফেললো। আব্বা সায়া দাও বলছি, চিৎকার করে কান্না শুরু করবো, আব্বা কিন্তু তোমার হাড় করে ভেঙে ফেলবে। ওরে বাবা গো। আম্মা দেখিছো আব্বার কথা বলেছে, ভয় দেখায় চলে গেল। তুই তো একটা কাপুরুষ। আরে তোর আব্বাকে আমার সামনে তোর বেশি কথা কইতে পারতো নাকি? হ্যাঁ, ও তারপরে যাবো যে শাসন করে দিয়ে আসবো, না তো আবার বিগড়ে যেতে পারে। না থাক, আর শাসন করা লাগবে না রে। এমনিতে বাড়ি থেকে কথা শুনে এসেছে আজে বাজে সব কথা, মেয়েটার মনটা এমনি কষ্ট শেষ হয়ে যাচ্ছে। তা অবশ্য ঠিক করেছে, তাহলে কিছু না বলি। কত বড় সাহস! তুমি বললে কিন্তু আমি ওর একদম মায়ের একদম লাশ বানাবো। না থাক, দেখবানি ওর পক্ষ হয়ে ওর মেয়া ভাই যার জন্য সে এত কিছু করে আসলো, ওর পক্ষ হয়ে কিছু করে কিনা আমি দেখবো, দেখবো বড় জনরাও দেখবো আমার মেয়ের হয়ে কিছু কয় কিনে। ঠিক আছে ঠিক আছে, চল তুই চিন্তা করো না, আমি দেখতেছি কি করা। আমারে যে বললাম চিন্তা করে দেখতেছি কি করা যায়। কি করব? আমাকে কিছু করার আছে না? আম্মা কিছু করতে বলে না, তো আমি কি চিন্তা করবো কিসের জন্য? আম্মা আম্মা, কি হয়েছে বাবা? আম্মা ঘটনা কিছু শুনছিনি আম্মা, ভালো একটা ঘটনা ঘটিয়ে গেছে আম্মা। কোন ঘটনার কথা করছো? আমাদের এই সংসারে তো ঘটনার কোনো শেষ নেই। ভালো কথা কইছেন তো, এটাই তো স্বাভাবিক কথা আম্মা, কারণ আমার শ্বশুর আব্বা দুই ফ্যামিলি মিলে যে পরিমাণ প্রোডাকশন সাপ্লাই দিছে, ইতার লাগে আমার জামাই হিসেবে লজ্জা লাগে কখনো কখনো। জবাইটা কি তার কাম করলো আম্মা? জবা? জবা কি করেছে? জবা তো কিনা জানে কি কইছে, সেটা শুনে মন খারাপ করে ঘরের মধ্যে বসে রয়েছে। শাক দিয়ে মাছ ডাকার চেষ্টা করিয়েন না আম্মা, ব্যাপারটা এত সোজা না। জবার মতো এরকম একটা লাল টকটকা মাইয়া, এরকম একটা বাজে ছেলের সঙ্গে বাজে একটা কথা আমি শুনিওম, এটা শোনার আগে আমার মরণ হলো নাকি তার লাগে আম্মা। আপনারা কি কমো, 10 জনের লগে মাইক বাজায় বলতেছে, 2 জন তো অন্তত বিশ্বাস করে আমারে ছাড় করতেছে, আমি কি তার কাজ করিওম? জামাই হিসেবে একটা অপমানের কথা না এটাই তা। সাবধানে কথা কবা বাবা, মুখে যা আসতেছে তাই করছো। হ্যাঁ, কি করেছে আমার জবা? কি করেছে? এ তো মাতিয়া মাতিয়া কথা কইেন না আম্মা,
মানুষ আমার লগে মাতিয়া কথা কয়, ইটা লেগে আপনার লগে আমি মাতিয়া কথা কই, আমি কি করি? হয়েছে, তোমারও তো মাতিয়া কথা কওয়া লাগবে না। আর শোনো, কেউ যদি আজে বাজে কথা কতি আসে আমার জবারে নিয়ে, তাদের কয়ে দিবা যে আমার দুটো হাতির মতো ছেলে আছে। তারা যদি শুনতে পায় তাদের বোনের কথা, তাহলে কলাম একেবারে ঠ্যাং ভেঙে ঘরের মধ্যে শোয়াই রেখে আসবে। ওয়াও আম্মা ওয়াও, আপনি কি প্রয়োজনের খাতিরে মিন্টুর লগে ফিন্টুরও ছেলে হিসেবে হাউন্ড করে শুরু করলেন নাকি? করবো না কিসের জন্য? পিন্টু কি আমার ছেলে না? আমি কি কোনোদিন তার পিসাবের কথা ধুইনি? এখনকার মতো তো না। আজকাল তো যে পাম্পাস টাম্পাস পরাই রাখে, আমাদের সময় তো এইসব ছিল না। আমরা অনেক কষ্ট করে তোমাকে মানুষ করেছি, অতএব বাজে কথা কবা না। আম্মা আপনি তো আমার জন্য কোনো হেতা দূর নাই আম্মা, কি তার কথা কোন আপনি? তোমার কথা আমি ধুইতে যাবো কিসের জন্য? তোমার আম্মা ধুইনি, আমি তো তোমার আম্মার কথাই করছি। তোমার আম্মার আমার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? এই সমস্ত ডিসগাস্টিং কথা হইয়েন না আম্মা। কেন বলবেন না? কারণ আমি জমিদারের একটা মনে করি যে অন্যরকম ছেলে ছিলাম, প্রিন্সের মতো করে। আমাদের ঘরের ভিতরে আমার জীবনে খেতা বালিশ দোয় নাই। খেতা বালিশের আমলে আমরা ছিলাম না। ওই সময় থেকে আমার মা আমার জন্য পাম্পাস ব্যবহার করতো। খেতা বালিশের কথা বাদ দেন আম্মা, আসল কথায় চলে আসি। আপনি জবার বিষয়টা একটু খেয়াল করিয়া দেখবেন। বাই চান্সের কিন্তু লাইসেন্স নাই। আপনার এক মাইয়া কিন্তু দোতারা ওলার লগে বাগিয়া গেছে। শেষে মনে করেন বাইরে যায় যে বাদ্য বাজনা বাজায় সালসা বিক্রি করতেছে। জামাই হিসাবে যেভাবে আপনি পরিচয় দিতে পারেন না, আমরা বাইরে হিসাবে পরিচয় দিতে পারি না। ইটার লগে হইয়া মা খেয়াল করিয়া দেখবেন। চতুর দোলাতে চড়ে দেখো ওই বধূ যায় স্বপ্ন সুখে, তার চোখ দুটো যে উচালায় ওম না